3, 2, 1. আসসালামু আলাইকুম আমার বাংলাদেশের এসএসসি 27 এবং এসএসসি 28 অর্থাৎ ক্লাস 9 এবং 10 সবাই তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ, এখন তোমরা সবাই নতুন একটা ক্লাসে চলে আসছো এবং নতুন ক্লাসে ওঠার সাথে সাথেই তোমাদের সাথে একটা নতুন জিনিসের অলরেডি ইন্ট্রোডাকশন হয়ে গেছে। সেটা হচ্ছে কি আমাদের আরএম এর বেসিক টু প্রো 3.0। তো তারই সুবাদে আমি থাকছি তোমাদের সাথে একজন ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে, যে তোমাদেরকে শিখাবে কিভাবে এই যে ইংলিশ তোমাদের একটু বোরিং লাগে এটাকে ইন্টারেস্টিং ওয়েতে পড়া যায় এবং ইফেক্টিভলি শেখা যায়, যাতে করে সেটা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকে না, বরং সেটা তোমার লাইফেও প্রতিফলিত হয় এবং তুমি ইংলিশকে শুধুমাত্র একটি সাবজেক্ট হিসেবে না দেখে এটাকে একটি স্কিল কিংবা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করা শেখা শুরু করো। তো আজকে আমরা কি মাস্টার করব? আজকে আমরা শিখব হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপারের ওয়ান অফ দ্য মোস্ট বা টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজের একটি, সেটি হচ্ছে কি মেহেরজান, যেটা হচ্ছে ইউনিট 2 লেসন 1। সো কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট? কারণ তোমরা যারা এখন একটা নতুন শ্রেণীতে উঠেছো, তোমাদের তো অনেকগুলো এক্সাম দেওয়া লাগবে, রাইট? মূল্যায়ন হোক, অর্ধবার্ষিক হোক, আবার হচ্ছে মূল্যায়ন, তারপর আবার টেস্ট বা বার্ষিক পরীক্ষা। দেখবা কোনো না কোনোটার মধ্যে তুমি হচ্ছে এগুলা এই প্যাসেজ থেকে কোয়েশ্চেন পাচ্ছই। সো এটা এতটাই ইম্পর্টেন্ট। সো আমরা প্যাসেজটা আসলে কিভাবে শিখবো? আজকের ক্লাসে তোমরা জানতে পারবা যে সিন প্যাসেজকে আসলে তোমরা যেভাবে দেখে আসছো, আসলে এটা এরকম না। সিন প্যাসেজ মানে ওই প্যাসেজ না যেটাকে হচ্ছে আমরা দেখে দেখে লিখি। সিন প্যাসেজ হচ্ছে সেই প্যাসেজ যেটাকে তুমি আগে দেখেছো। কোনো কিছুকে যদি আগে দেখা থাকা হয় তাহলে সেটাকে বলা হয় সিন। তার মানে এই যে সিন প্যাসেজ, এটা আজকে থেকে তোমরা কিন্তু একটা নতুন ধারণা পাচ্ছ বা জানতে পারছো, সঠিক ধারণাটা যে সিন প্যাসেজ মানে হচ্ছে যেই প্যাসেজটা তুমি আগে থেকে দেখে এসেছো, অর্থাৎ আগে থেকে পড়ে এসেছো। কোথায় পড়েছো? অবশ্যই তোমার টেক্সট বুকে। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে লাইন টু লাইন হচ্ছে মেহেরজান প্যাসেজটা হচ্ছে তোমাদের পড়ে একদম মাস্টার করিয়ে দিব এবং সাথে চমকও থাকছে। চমকটা কি পরে বলছি। ওকে, চলো স্টার্ট করি। ওকে, সো আমরা আগে পড়াই স্টার্ট করি নাকি? মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে কয়েকটা ওয়ার্ড আছে আমরা চিনি না, তাই না ভাইয়া? এগুলা কি এত কঠিন ওয়ার্ড? নতুন শ্রেণীতে উঠে কি ভাই আমাদের সাথে এরকম জুলুম? আরে না, চিল। তো মেহেরজান হচ্ছেন একজন মহিলা বা নারী, যে হচ্ছে বর্তমানে একটা স্লামে থাকছে। স্লাম মানে কি? স্লাম মানে হচ্ছে বস্তি। ঠিক আছে, এই যে বস্তি তোমরা চিনো, যে শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় একসাথে অনেক মানুষ যখন অনেক একটা আনহাইজিনিক প্লেস, অনেক কষ্টে বসবাস করে, ওটাকে বস্তি বা স্লাম বলা হয় ইংলিশে। ওকে, তো এই ওয়ার্ডটা তোমাদের জন্য একটু নতুন। একটু আমি আমার কলমের লাইট করে নিই, অ্যাডজাস্ট করে নিই। ওকে, সেটা কোথায় অবস্থিত? অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। আচ্ছা, তো ভাইয়া প্রোটেকশন মানে তো বুঝলাম ভাইয়া যে রক্ষা বা সুরক্ষা, কিন্তু এমবাঙ্কমেন্ট জিনিসটা কি? খেয়াল করো তো, এই এমবাঙ্কমেন্টের মাঝখানে কি ব্যাংক আছে না? আমরা সবাই কি জানি না ব্যাংক মানে কি? নদীর তীর, কোনো কিছুর তীরকে কি বলা হয়? ব্যাংক বলা হয়। সো এমবাঙ্কমেন্ট এইটা হচ্ছে বাঁধ। কি এটাকে কি বলা হয়? বাঁধ। এভাবে আমরা মনে রাখবো। দেখো, যে নদীর সাথেই থাকে কি ব্যাংক, এবং ওই নদীর তীরে আসলে কি গড়ে তোলা হয়? বাঁধ। নদী পানি যাতে হচ্ছে প্রোটেক্ট করে রাখতে পারে, এই জন্য জায়গাটার নাম হচ্ছে কি প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। কোথায় অবস্থিত এটা? সিরাজগঞ্জ টাউনের। আচ্ছা, তাহলে একটা বস্তিতে থাকে আমার একটা মহিলাকে নিয়ে আসলে আমরা কেন পড়তে যাচ্ছি? কেন? কি এমন সিগনিফিকেন্ট আছে যে আসলে একজন বস্তিতে যে থাকে তাকে তো আমরা আসলে ওরকম ইম্পর্টেন্স দেই না, বাট উনি কেন এই প্যাসেজের একটা আলোচ্য বিষয় হয়ে গেল? কি মনে হয়? সরি। তারপরটা পড়ি। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। তো ঘটনাটা এমন একটা জায়গায় বলতেছে যে বস্তিতে এই মহিলাটা হইতে পারে কোথাও বসে আছে, ওখানে আগুন জ্বলতেছে, ধরো কিছু রান্নার জন্য আগুন জ্বালানো হয়েছে, এবং হুইসপারিং উইন্ড মানে কি? মানে ঝড়ো বাতাস। কি ঝড়ো বাতাসকে কি বলা হয়? হুইসপারিং উইন্ড মানে বাতাস, আমরা সবাই জানি, কিন্তু হুইসপারিং জিনিসটা আমরা হইতে পারে ওভাবে জানতাম না। হুইসপারিং মানে কি? হুইসপারিং মানে হচ্ছে ঝড়ো বাতাস। যারা হচ্ছে ক্লাসটি করতেছো, আই উড সাজেস্ট যে তোমরা ওয়ার্ডগুলো কি করে ফেলো, জেনে ফেলো।
সেটা হচ্ছে লিখে হতে পারে বা বারবার হচ্ছে দেখে হতে পারে, যেহেতু একটা রেকর্ডেড ক্লাস হিসেবে এটা আপ যাচ্ছে। বাট হোল্ড অন, আমি কিন্তু তোমাদের বেসিক টু প্রো 3.0 তে তোমাদের সাথে সরাসরি হচ্ছে ইন্টারেকশন করবো। কীভাবে, কেন? কারণ উই আর হ্যাভিং লাইভ ক্লাসেস, অনলাইন লাইভ ক্লাসেস। সো তোমাদের সাথে অবশ্যই অনেক কথা হবে, আড্ডা হবে এবং পড়ানো হবে অনেক জোসভাবে। সো দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। আনস্টিডি মানে কি? স্টিডি মানে হচ্ছে ধরো কোনো কিছু যা আছে ওরকমভাবেই চলতেছে, ওটাকে স্টিডি বলা হয়। বাট আনস্টিডি মানে কি? মানে একটা হচ্ছে হজবরল অবস্থা, ঠিক আছে? এটাকে বলা হয় কি? আনস্টিডি মানে অস্থির অবস্থা, মানে একটা আগুন সেটা হচ্ছে এরকম দাউ দাউ করে জ্বলতেছে, বাট যখনই ঝড়ো বাতাস আসলো তখন আগুনটা আরও বেশি কি হইলো, শিখান্বিত হয়ে আরও বেশি জ্বলতে লাগলো, মানে আনস্টিডি হয়ে গেল, অস্থির হয়ে গেল। এই কথাটা আমি পরের লাইনে বলতেছে, দেখো কি বলতেছে, দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, দ্য ডান্সিং ফ্লেমস, ফ্লেম বলতে কি বোঝায়? আগুনের শিখা। ফ্লেম বলতে বোঝায় আগুনের শিখা। তাহলে কি ভাইয়া আগুনের শিখা কি ডান্স করে? ওই জিটটাকে দেখাইলাম না যে আগুনের শিখা এরকম এরকম ভাবে উপরে দিকে উঠতে থাকে না বারবার, ওইটা কি বলা হয় কি? ডান্সিং ফ্লেমস। ফ্লেমস আগুনের শিখাগুলো, মানে যে আগুনের যে তোমার এই যে এক একটা হচ্ছে আমি আঁকতেছি, এগুলো কি বলা হয় কি? শিখা, ঠিক আছে? তো ডান্সিং ফ্লেমস রিমাইন্ড, রিমাইন্ড মানে কি? মনে করানো। মনে করায় কাকে? মনে করায় মেহেরজানকে। মেহেরজানকে কি মনে করায়? দ্য টার্মোয়েল ইন হার লাইফ, দ্য টার্মোয়েল ইন হার লাইফ। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি। দেখো ইংলিশে তুমি যদি ভালো হতে চাও তোমাকে সর্বপ্রথম শিখতে হবে ভোকাবুলারি। কারণ যে কোনো ভাষার মধ্যে তুমি যদি নাই জানো ওই শব্দ দ্বারা কি বোঝায়, তাহলে কিন্তু তুমি লাভ নাই, তুমি যত গ্রামারই শিখো না কেন। তাহলে কি ভাই গ্রামার শিখবো না, শুধু ভোকাবুলারি শিখবো? অবশ্যই না। ফার্স্টে তুমি ভোকাবুলারি শিখো। ফার্স্টে বলতে আমি বুঝাইতেছি ফার্স্ট প্রায়োরিটি রাখো ভোকাবুলারি, যত বেশি ভোকাবুলারি পারো। ভাইয়া কোন সোর্স থেকে শিখবো? এই যে তোমাদের যে টেক্সট বুকটা আছে এটা অনেক ভালো একটা সোর্স হবে ভোকাবুলারি শিখার। তো তুমি আগে এটা মাস্টার করে ফেলো, অ্যান্ড সাইমালটেনিয়াসলি মানে সাথে সাথে আমরা যেই তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারও যে মাস্টার করাচ্ছি এগুলো শিখতে থাকো, দেখবে যে তোমার ইংলিশ হবে দুর্দান্ত, ঠিক আছে? সো এই কাজটা করো ভাইয়ার, একটা সাজেশন তুমি মানো, দেখবে তোমার লাইফে অনেক ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। আচ্ছা আমরা চলি। টার্মোয়েল মানে কি? টার্মোয়েল মানে হচ্ছে যন্ত্রণা বা জঞ্জাল। আচ্ছা তাহলে আমরা লাইনটা ভাই কি বললো বুঝলাম না তো। আচ্ছা আসো বুঝাই বলি। বলতেছে দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। তার মেহেরজানকে এই যে ডান্সিং ফ্লেমগুলো যে আছে বারবার যে অস্থির হচ্ছে, কল্পনা করো, ইংলিশ ফার্স্ট পার্টটা একটু পড়তে হবে কি কল্পনার মাধ্যমে, যে একজন মহিলা বসে আছে আগুনের দিকে তাকায়া, এবং আগুনটা হচ্ছে ঝড়ো বাতাসের ফলে কি হইলো, অনেক অস্থির হয়ে গেল হঠাৎ, এবং এই অস্থিরতাটা তাকে তার মনে করা যে তার লাইফে অনেক বাজে কিছু ঘটে গেছে, তার লাইফের যেই যন্ত্রণাটা ওইটা হচ্ছে প্রতিফলন ঘটতেছে এই আগুনের প্রতীকীর থ্রুতে। তাহলে এমন কি হইলো আসলে মেহেরজানের লাইফে যে মেহেরজান এত বেশি স্যাড বা তার এতই হচ্ছে কষ্ট? জানো না? আচ্ছা আর আবার তুমি জানো, একজন জানো একজন জানো না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা নতুনভাবে জানি। কি হবে এটা? লং অ্যাগো, অনেক দিন, নট লং অ্যাগো, সরি নট লং অ্যাগো, বেশি দিন আগে না, মেহেরজান হ্যাড এভরিথিং, খুব বেশি দিন আগের না, মেহেরজানের সবই ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার, এরাবল ল্যান্ড, চাষযোগ্য জমি। কি বললেন ভাইয়া? চাষযোগ্য জমি, চাষযোগ্য জমি। অ্যারাবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি, যে জমিতে সহজে চাষ করা যায় বা উর্বর জমি। অ্যান্ড ক্যাটেল, ক্যাটেল মানে আমরা সবাই জানি যে ছোট ছোট কি গরুর বাচ্চা কাচ্চা, বাছুর টাছুর, এই সবই তার লাইফে ছিল। মানে উনি একটা গ্রাম থেকে বিলং করতো, এবং গ্রামে কিন্তু এগুলো থাকা মানে হচ্ছে অনেক ভালো পজিশনে আছে, মানে একটা স্বাবলম্বী লাইফ, ফিটফাট লাইফ, একটা ফিটফাট লাইফ ছিল মেহেরজানের। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড all her land property. The erosion of the Jamuna gradually consumed all her land property. ভাইয়া বুঝি নেই, ওকে বুঝা দিচ্ছি। ইরোশন মানে কি? ইরোশন মানে হচ্ছে ভাইয়া নদী ভাঙন। ইরোশন মানে কি? নদী ভাঙন। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে গল্পটা বুঝতে পারছি যে মেহেরজান একজন হ্যাপি মানুষ ছিল, তার ফ্যামিলি নিয়ে অনেক ভালো ছিল, বাট এই যে তার এখন বস্তিতে থাকা, তার যে এত কষ্ট, এইটার কারণ হচ্ছে নদী ভাঙন। আচ্ছা, এবং ওই নদী ভাঙনটা কোন নদীতে হয়েছে, কোন নদীর কারণে হয়েছে? রিভার যমুনা। মনে রাখবা যে রিভারের নামের আগে সবসময় আমাদের আর্টিকেল দিয়ে ইউজ করা লাগে, দ্যাটস এখানে হচ্ছে এটা ব্যবহার করেছে। গ্র্যাজুয়ালি, ক্রমে ক্রমে,
কনজিউমড মানে গ্রাস করেছে, কনজিউম মানে আমরা জানি ভোগ করা, তাই না, কোনো কিছু গ্রহণ করা, বাট এই ক্ষেত্রে প্যাসেজের এই ক্ষেত্রে এটা দ্বারা বোঝাচ্ছে গ্রাস করা, মানে খেয়ে ফেলছে, ভোগই করে ফেলছে। কি ভোগ করে ফেলছে? অল হার ল্যান্ড প্রপার্টি, তার সব জমি জমা যা কিছু ছিল সব কিছু একদম নিয়ে নিছে। ইট ফাইনালি, এটা অবশেষে ক্লেইমড হার ওনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, এমনকি এইটা শেষমেশ তার যে একটা লাস্ট আশ্রয়স্থল ছিল, শেল্টার মানে কি আশ্রয়স্থল, শেল্টার মানে হচ্ছে কি আশ্রয়স্থল, এটাকে কি করছে ক্লেম করছে। ক্লেম বলতে আসলে কি বোঝাবে? ক্লেম বলতে বোঝা হচ্ছে দাবি করা, ক্লেম বলতে কি বোঝায়? দাবি করা, বাট এই ক্ষেত্রে ক্লেম বলতে কি বোঝানো হচ্ছে? যে নিয়ে নেওয়া। ক্লেম বলতে কি করা? নিয়ে নেওয়া। ধরো যে জিনিস একটা জিনিস নিয়ে নেয় সেটা আসলে জিনিসটা দাবি করতেছে, তাই না, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে এটা ক্লেইমড হার, তার জিনিসটা নিয়ে নিল, কি নিয়ে নিল? অনলি শেল্টার, তার একমাত্র বাসস্থান বা আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন। মনসুন মানে হচ্ছে বর্ষা, বর্ষাকাল আছে না, যে বৃষ্টি হয় যে টাইমটা আমাদের বাংলাদেশে, ওটাকে বলা হয় কি মনসুন। তাহলে এই যে গত মনসুনে মানে গত বর্ষায় এটা শেষমেশ কি করলো? আগে তো হচ্ছে ওর ল্যান্ড প্রপার্টি ধ্বংস করছেই, মানে জমি জমা, তারপর ওর যে শেষ হচ্ছে একটা কি ছিল? শেল্টার ছিল, ওইটাকেও কি করে ফেলছে? নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে। মানে তোমরা তো সবাই আশা করি নদী ভাঙনের সাথে পরিচিত, যে নদী যখন অনেক উত্তাল হয়ে যায় তখন কি হয়, যে আমাদের যে ভূমি আছে ভূমির উপরে সে আঘাত আনে এবং মাটি হচ্ছে ভেঙে ভেঙে হচ্ছে ওর সাথে করে নিয়ে, মানে এই যে নদী প্রবাহিত হয় এটার সাথে নিয়ে যায়। তো এভাবে করে ওর জমি জমা সব কিছু সব নিয়ে গেছে। তো তুমি চিন্তা করো যে তুমি এমন একটা সুন্দর ফ্যামিলি আছে, বাট পরের দিন হচ্ছে উঠা দেখলা যে তোমার আয় হ্যাঁ তোমার জমি জমা সব শেষ। এরপর কিছুদিন পর দেখলা আয় হ্যাঁ তোমার যে একটা বাসা ছিল ওইটাও নাই। তারপর কি হলো দেখো, এখানেই শেষ না, এই যে মহিলাটা এখন বস্তিতে থাকতেছে এটা এমনি এমনি থাকতেছে না, গল্পটা একটু ডিপলি শুনো। কি হলো তারপর? ইট টুক দ্য রিভার অনলি আ ডে, মাত্র একদিনই টাইম লাগছিল। অনলি আ ডে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ইট টুক দ্য রিভার, এটা নদীর মাত্র একদিনই টাইম লাগছিল টু ডেভার, ডেভার মানে হচ্ছে গ্রাস করা, মানে গো গ্রাস করা, একদম গিলে ফেলা, এটাকে ডেভার বলা হয় ইংলিশে, ঠিক আছে। ডেভার মানে আমরা মনে রাখতে পারি সহজ বাংলায় বা সহজভাবে মনে রাখতে পারি কোনো কিছু একদম গিলে ফেলা বা খেয়ে ফেলা, গ্রাস করে ফেলা। অনলি ওয়ান ডে টু ডেভার কি করছে? মেহেরস হাউস, মেহেরজানের হাউস, ট্রিজ তার যে গাছপালা ছিল, ভেজিটেবল গার্ডেন তার যে সবজি বাগান ছিল, অ্যান্ড দ্য বেম্বু বুশ এবং তার যে বাঁশের ঝাড় ছিল, বুশ মানে কি ঝাড়, মানে বাঁশ বাগান ছোটখাটো, এটা সব কিছু হচ্ছে নিয়ে গেল মাত্র একদিনে। ওই যে আমি তোমাদের বললাম একদিনই হয়েছে। তো আমরা কিন্তু আসলে মেহেরজানের গল্প জানতেছি। মেহেরজানের গল্প শুধু আমাদের মেহেরজান সম্পর্কে জানায় না, আরো অনেক মানুষ সম্পর্কে জানায়। কাদের সম্পর্কে? শুনতে থাকো, জানতে পারবে। চলো। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, তার একটা কি ছিল? সুখী পরিবার ছিল। হ্যাড বলছে রাইট, মানে ছিল, তার মানে এখন আর নাই, ছিল এখন আর নাই। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটা হ্যাপি ফ্যামিলি ছিল। ওভার দি ইয়ার্স, ওভার দি ইয়ার্স মানে কয়েক বছরের মধ্যে, ওভার দি ইয়ার্স মানে কি কয়েক বছরের মধ্যে। এই যে আমি বাংলাগুলো বলতেছি, আমি ড্যাম শিওর যারা ইন্টেলিজেন্ট আছো, যারা লাইফে অনেক ভালো কিছু করতে চাও, তারা কিন্তু এগুলো নোট করতেছো। ভাইয়া আপনি একটু লেখা দিলে ভালো হইতো, দেখা দেখা তুলতাম। আরে ভাই বাংলা বলতেছি, এটা তো পারা উচিত, আর ওয়ার্ড তো তোমাদের সামনে আছে তাই না? একটু ট্রাই করো, একটু ট্রাই করো, পারবা। যেটা একদম কঠিন হবে এটা ভাইয়া লিখে দিবে। আর বলছি না তোমাদের জন্য সারপ্রাইজ আছে, আছে বলছি না? ভাইয়ের উপর ট্রাস্ট রাখো, ঠিক আছে? ভাইয়া তোমাদের একা ফালাই দিবে না। ওকে ওকে, আচ্ছা যাই হোক, ভাইয়া স্যার যেটাই বলো না কেন। সো এরপর শি লস্ট হার হাজব্যান্ড, তার ফ্যামিলি বলতে আমরা কাকে বুঝি? মা থাকবে, বাবা থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে। তো এই গল্পের মধ্যে মায়ের ক্যারেক্টারে আছে মেহেরজান। তাহলে কি হইলো? শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারায় ফেললো, মানে তার স্বামী মারা গেছে। অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার ফ্যামিলিও মারা গেছে। টু ডিজিজেস মানে রোগের কারণে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। কিভাবে মারা গেছে? তার হাজব্যান্ড এবং তার ফ্যামিলিদের একটা অনেক আর কি রোগ হয়ে গেছিল। কেন রোগগুলো হয়েছিল? কারণ তারা অনেক বেশি নিষ্ঠুর বা অনেক বেশি হচ্ছে ক্ষুধার মধ্যে কষ্ট করতেছিল। ক্রুয়েল হাঙ্গার, হাঙ্গার মানে ক্ষুধা, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, মানে অনেক বাজেভাবে হচ্ছে ক্ষুধায় তারা হচ্ছে কষ্ট পাচ্ছিল। সব জমি জমা, তারপরে যে এই ক্যাটেল ট্যাটেল সব কিছু নষ্ট হয়ে গেছে,
এই জন্য তাদের পভার্টি আসবে, মানে তারা গরিব হয়ে গেছে অনেক বেশি, তার কাছে টাকা নাই কিছু করার জন্য। এইগুলা কি করছে, ব্রট টু দ্য ফ্যামিলি, মানে এই ফ্যামিলি হচ্ছে রোগের শিকার হয়েছে। এবং রোগগুলা কেন হয়েছে, কারণ তারা অনেক দিন হচ্ছে কি খারাপ বাজে ভাবে হচ্ছে তোমার ক্ষুধায় ভুগছে এবং দরিদ্রের জন্য তারা কিছু করতে পারেনি। তাহলে আস্তে আস্তে এটা বুঝাই যাচ্ছে যে আমরা যে অনেক দিন যদি হচ্ছে আমরা কি খাবার থেকে দূরে থেকে ঠিক মতো চলাফেরা না করতে না পারি, তাহলে দিন শেষে কিন্তু আমাদের বডি হচ্ছে ভেঙে যায় এবং আমরা আস্তে আস্তে মারা যাই। ওই জিনিসটাই ঘটছে, মানে কতটা প্যাথেটিক এই গল্পটা একটু একবার রিয়েলাইজ করো, তুমি একটু চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করে চিন্তা করো যে আজকে তোমার সাথে এই জিনিসটা হচ্ছে, যে তোমার ফ্যামিলি কালকে থেকে নাই, তোমার ভাই বোন কালকে থেকে নাই, তোমার যে আর্নিং সোর্স তোমার বাবা বা তোমার নিজের হইতে পারে সেটা নাই। তাহলে এই একটা মানুষের উপর কত ধরনের প্রেশার হয়ে গেল এটা। তাহলে কি আর তার কোনো কুলকিনারা থাকে, তার ফ্যামিলি নাই, তার বাসস্থান কিছু নাই। দেন দেন কি হলো তারপর, নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। মানে এখন সে মাত্র একজনই আছে, বেঁচে আছে ফ্যামিলির, যার এখন কি এই এত বড় ক্ষতি এবং এত যন্ত্রণা নিয়ে হচ্ছে একাই বাস করতে হচ্ছে। এই কথাটাই বলা হয়েছে যে শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস, তার ক্ষয়ক্ষতি এবং কি উইথ দ্য পেইন। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। কেন অনেক ইম্পর্টেন্ট? এটা থেকে ফিল ইন দ্য গ্যাপস বলে একটা আইটেম আছে, সিম্পসে যারা হচ্ছে করেছো ক্লাস 9-এ তারা জানো, বাট যারা হচ্ছে করো নাই, যারা নতুন 9 আমি বলে রাখি, সিন প্যাসেজ থেকে তোমাদের 3 ধরনের কোয়েশ্চেন আসবে। কি কি কোয়েশ্চেন? এমসিকিউ আসবে, আনসার টু দি কোয়েশ্চেন আসবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, ঠিক আছে, বা গ্যাপ আসবে। এটা করতে পারে কি লাগবে তোমার? অবশ্যই ভোকাবুলারি জানা লাগবে, এটা আমরা শিখবো এই ক্লাসের মধ্যেই। একটু ধৈর্য সহকারে থাকি, প্যাসেজটা ভালো মতো তোমাদের বুঝাচ্ছি কেন, এটা ভালো মতো বুঝলে তোমরা ইজিলি হচ্ছে ওগুলো আনসার করে ফেলতে পারবা। ওকে, তো দা গ্রিডি যমুনা, এখানে গ্রিডি বলতে আমরা বুঝাচ্ছি লোভী, কিন্তু এখানে গ্রিডি বলতে বুঝাইছে যে যে আসলে কি করছে সব কেড়ে নেয়, ঠিক আছে। তো কারণ এখন সরি আসলে ওয়েদারের জন্য একটু ভাই ঠান্ডা লাগছে। সো দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড, এই ওয়ার্ডটা তোমাদের জানা উচিত। শ্যাটার্ড মানে হচ্ছে চুরমুর করে ভেঙে ফেলা, ঠিক আছে, একদম ভেঙে ফেলছে। শ্যাটার্ড কি করছে, কি ভেঙে ফেলছে? মেহেরজানের ড্রিমস, তার স্বপ্নগুলা, প্রত্যেকের লাইফে একটা স্বপ্ন থাকে ফ্যামিলি নিয়ে কিছু একটা সুন্দর মতো বাঁচার, ওই স্বপ্নগুলা, অ্যান্ড হ্যাপিনেস, অ্যান্ড তার যে খুশির ব্যাপারগুলো আছে সবগুলো হচ্ছে কি হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। শ্যাটার্ড মানে ধ্বংস, ভেঙে চুরে ফেলা, এগুলো। ওকে, সো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম কি হলো, যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে ফেললাম মেহেরজান আসলে কে, মেহেরজান কে ছিল, মেহেরজানের এখন এই অবস্থা হওয়ার কারণ কি। ওকে, এরপর কি হইলো, এবার আমরা জানতে পারবো হচ্ছে যে আসলেই রিভার ইরোশন হচ্ছে কেন, বা এটা কেন হইল জিনিসগুলা। চলো পড়ে ফেলি। There are 1,000 others waiting to share the same fate like মেহেরজান। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, বুঝো। বলতেছে যে there are 1,000 others, এমন হাজার হাজার আর অনেকে আছে ওয়েটিং, যারা অপেক্ষারত, টু শেয়ার দ্য সেম ফেট, মানে এই নির্মম সেম ভাগ্যই হচ্ছে তাদের কপালে এসে জুটবে, লাইক মেহেরজান, মেহেরজানের মতো। কেন? কেউ কি বলতে পারো কেন আরো হাজার হাজার কেন কথা বলতেছে? কারণ ভারত বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এবং নদীর আশেপাশে হাজার হাজার মানুষ থাকে এবং মেহেরজান হচ্ছে তাদেরই একজন প্রতিনিধি। গল্পটা শুধু শুধু হচ্ছে তোমাদের টেক্সট বুকে এই গল্পটা হচ্ছে স্থান পায় নাই। এটা একটা বার্নিং কোয়েশ্চেন, বার্নিং কনসার্ন, যে আসলে আমাদের, তোমরা অবাক হয়ে যাবা একটু পরে জানলে, যে প্রায় 1 লাখ মানুষ হচ্ছে এরকম প্রবলেমের শিকার হচ্ছে, তাদের বাসা বাড়ি ফ্যামিলি সব ধ্বংস হয়ে যাচ্ছে একদিনের মধ্যে। সো এই জন্যই তোমরা জানতেছো। আসো জানি এগুলো কেন হচ্ছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, সেম কথা যেটা বললাম, যে নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন। কেন? কারণ এখানে দুটো সুন্দর ভোকাবুলারি আছে। ওভারফ্লো মানে হচ্ছে প্লাবিত হওয়া, ওভারফ্লো মানে কি, ফ্লো মানে তো বুঝি প্রবাহিত হওয়া, আর ওভারফ্লো মানে হচ্ছে যখন একদম ভাষায় টাষায় হচ্ছে প্রবাহিত হয়। আর ইরোড মানে কি, ইরোশন মানে যেহেতু হচ্ছে নদী ভাঙন, ইরোড মানে কি ভাঙন, ইরোড হচ্ছে ভার্ব, ইরোশন হচ্ছে কি নাউন, ইরোড হচ্ছে ভার্ব, ইরোশন হচ্ছে নাউন। তাহলে তখন কি হয়, ব্যাঙ্কসগুলো হচ্ছে ওভারপ্লাবিত হয়ে যায়, মানে নদীর তীরের উপর হচ্ছে পানি চলে আসে এবং অনেক সময় নদীর তীরকে একদম ভাইঙ্গা চলে আসে। কখন? ডিউরিং মনসুন। Erosion is a harsh reality for the people living along
দ্য রিভার ব্যাঙ্কস, নদীর তীরে যারা থাকে তাদের জন্য এই নদী ভাঙন একটা তিক্ত সত্য বা বাস্তবিকতা। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো স্বাভাবিক যে কেন এরকম হচ্ছে। ওকে, তো হার্শ যারা জানো লিখে রাখবে যে তিক্ত। ঠিক আছে, আর রিয়েলিটি তো তোমরা জানো। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষায় মেনি মোর ভিলেজেস, আরও অনেক গ্রাম আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। তিনটা রিভারের নাম বলছে, তোমাদের এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, পদ্মা, মেঘনা, যমুনা। ওকে, এখানে কি কথাটা বলছে যে আরো অনেক অনেক গ্রাম আছে যেগুলো হচ্ছে হুমকির স্বরূপ হচ্ছে, হুমকির মুখোমুখি হচ্ছে শক্তিশালী নদীগুলোর দ্বারা, যার মধ্যে আছে কি যমুনা, পদ্মা অ্যান্ড মেঘনা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা আনুমানিক হিসাব করা হয়েছে যে, হিসাব করা হয় যে, এস্টিমেট মানে হচ্ছে আনুমানিক হিসাব করা, এস্টিমেট মানে কি আনুমানিক হিসাব করা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা আনুমানিক হিসাব করা হয়েছে, রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট মানে কি ভাইয়া মিনিমাম, অ্যাট লিস্ট মানে হচ্ছে কি মিনিমাম 1,00,000 মানুষ হোমলেস হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কি নিগৃহ হয়ে যাচ্ছে, মানে তাদের আশ্রয়স্থল নাই কোনো, এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশ। ইনফ্যাক্ট বাস্তবিক অর্থে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এই হচ্ছে আসলে থেকে আমার মেইন টপিকটা, এই যে রিভার ইরোশন হচ্ছে এটা কেন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ তো তোমরা আশা করি সবাই মোটামুটি হালকা পাতলা জানো, তাহলে রিভার ইরোশন আসলে কার জন্য হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে। তার মানে ক্লাইমেট চেঞ্জকে যদি আমরা কি করতে পারি, পজিটিভলি আমাদের দিকে টার্ন করাতে পারি, তাহলে কিন্তু এই ইরোশনটা আসলে কিছু অংশে কমায় আনা পসিবল হবে। আর ক্লাইমেট চেঞ্জ আসলে কেন হচ্ছে, আমাদেরই হচ্ছে বিভিন্ন ধরনের কি আই মিন ইচ্ছা মতো যা ইচ্ছা রেকলেসলি বিভিন্ন জিনিস হচ্ছে করার ফলে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইফেক্ট ক্রিয়েট করা হোক বা হচ্ছে অন্যান্য জ্বালানি, বিষয়গুলো তোমরা জানো। আর এই চ্যাপ্টারটা এইটার জন্য অনেক বেশি হচ্ছে পপুলার। তো প্রম্পট অ্যাকশন, আমরা যদি খুব দ্রুত, দ্রুত আমরা যদি খুব দ্রুত অ্যাকশনস নিতে না পারি, পদক্ষেপ নিতে না পারি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, মানে এই যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এটার সাথে যদি আমরা খাপ খাওয়ার জন্য খুব দ্রুত পদক্ষেপ করতে না পারি, নিতে না পারি, ভাই আপনি খাপ খাওয়ানো কই পেলেন ভাইয়া, টু অ্যাডাপ্ট, টু অ্যাডাপ্ট, টু অ্যাডাপ্ট, টু অ্যাডাপ্ট মানে কি, টু অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো, টু অ্যাডাপ্ট মানে কি খাপ খাওয়ানো। এখন আমরা তো আসলে সুপারন্যাচারাল কোনো পাওয়ার ভাবে পাই নাই যে হচ্ছে আমরা এমন করবো হচ্ছে ক্লাইমেট একদম চেঞ্জ হয়ে যাবে, কখনই হবে না, রাইট? সো হোয়াট উই ক্যান ডু, আমরা আমাদের অ্যাকশনসগুলো কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, চেঞ্জ করতে পারি, ওইটার থ্রুতে আস্তে আস্তে হচ্ছে ক্লাইমেট চেঞ্জটাকে একটু করে পজিটিভ দিকে নিয়ে আসতে পারি, এই কথাটাই বলা হচ্ছে। ঠিক আছে, সো ইফ উই কান্ট, যদি আমরা নিতে না পারি prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages. দেখো মেহেরজান কিন্তু একজন গল্পের যে মেইন ক্যারেক্টার, বাট এখানে মেহেরজানস লিখছে, তাইতো মেহেরজানস মানে প্লুরাল। এটা কখন ইউজ করা হয়, ধরো যখন আমরা একজনকে মানে হিরোইক ক্যারেক্টার দেখি গল্পের মধ্যে, ক্যারেক্টার ওর মধ্যে যখন আরো অনেকের ইনসিডেন্ট ঘটে, তখন ওর নামটা দিয়ে হচ্ছে সবাইকে হচ্ছে কি করা হয়, অ্যাড্রেস করা হয়। ফর এক্সাম্পল ধরো নজরুল ইসলাম, পরে বলে না যে নজরুলস আর রেয়ার টু গেট। তারপর ধরো ফর এক্সাম্পল আমার নাম হামজা, সে ধরো বললাম যে ধরো তোমরা আমার থেকে শিখলা, আমার থেকে শিখে হচ্ছে কি আমার মতোই হচ্ছে পড়ানো স্টার্ট করলা ইংলিশ। ঠিক আছে, ইংলিশকে মানুষকে আরো ভালো ইংলিশের প্রতি হচ্ছে ফল করা শিখাইলা, ইংলিশও যে সহজভাবে মজা করে শেখা যায় এভাবে শিখালা, তাহলে জিনিসটা এখন কেমন হবে যে ফ্রম লার্নিং ফ্রম হামজা there will be thousands more Hamzas to contribute to বাংলাদেশ। ঠিক আছে, এরকম বিষয়টা। তো আশা করি বুঝাইতে পারছি যে একজনের নাম, তার মধ্যে যদি অন্য কারো স্টোরি থাকে, কাজ থাকে, কন্ট্রিবিউশন থাকে, অ্যাচিভমেন্ট থাকে, তখন ওইটা প্লুরাল আকারে তার নামটা ব্যবহার করা যাইতে পারে। ওকে, সো এই জিনিসটাই হয়ে গেল। তাহলে আশা করি বুঝাইতে পারছি যে আমরা যদি এখন ঠিকমতো পদক্ষেপ না নেই জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর জন্য, তাহলে এরকম হাজার হাজার মেহেরজান ভরে যাবে কোথায়, পুরো বাংলাদেশের প্রতিটা শহর এবং কি গ্রামে প্রতি বছর। তো আমাদের কিন্তু প্যাসেজটা মোটামুটি পড়া শেষ। আহা দেখাই ফেললাম, আচ্ছা দেখাই দিই। তো তোমাদের জন্য চমক,
প্রবলেম নাই, যারা হচ্ছে লিখতে পারো নাই তোমাদের জন্য হচ্ছে একদম সুন্দর করে আমরা ভোকাবুলারিগুলোকে হচ্ছে লিস্ট করে ফেলছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট ভোকাবুলারি, একদম না জানার কথা তোমাদের, বা অনেকেই জানো না, ভুলে যাও, ওগুলার সিনোনিম অ্যান্টোনিম সহ। তো এখন আমি একটা কাজ করব, আমি হচ্ছে সবগুলো ভোকাবুলারি লিস্ট বলবো, আমি বলবো যে স্ক্রিনশট, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলবা। ওকে, সরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট, ও ওকে, স্ক্রিনশট, 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 স্ক্রিনশট শেষ। ও লাস্টটা নিতে পারো নাই, আচ্ছা নাও নাও নাও, আরেকবার দিলাম, আরেকবার ব্যাক গেলাম। হ্যাঁ, আশা করি বাকিগুলো নিতে পারছো তোমরা। ওকে ভাইয়া, সো স্টুডেন্টসরা, আমাদের হচ্ছে প্যাসেজ মোটামুটি ভালো মতো পড়া শেষ, বোঝা শেষ। এখন আমাদের এমসিকিউ করার পালা। এমসিকিউ শুরুর আগে যেটা তোমাদের বলতে চাই আমি, যে এমসিকিউর একটা টাইপ সম্পর্কে পরিচয় করতে চাই, যে কোন টাইপগুলো বেশি আসে। প্রথম টাইপ ডাইরেক্ট প্যাসেজ, মানে ডাইরেক্ট প্যাসেজের লাইন থেকে কিছু এমসিকিউ আসবে, কিছু না, এটাই বেশি আসবে। ধরো তোমাদের 7টা এমসিকিউ আসে বা 5টা এমসিকিউ, 7টা আসে, তো 7টার মধ্যে হচ্ছে ম্যাক্সিমামই আসবে কোথা থেকে? ডাইরেক্ট প্যাসেজ থেকে। কোথা থেকে? ডাইরেক্টলি প্যাসেজ থেকে তোমরা পাবা, প্যাসেজের লাইনগুলো থেকে। ধরো 3-4টা পাওয়া যাবা, 4টা না হোক 3টা ম্যাক্স পাওয়া যাবা। ওকে, তারপর কি আসে অনেক কঠিন তোমাদের জন্য, সেটা হচ্ছে কি ভোকাবুলারি। ভোকাবুলারি মানে কি ভাইয়া? এই যে ধরো সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অথবা কি অ্যান্টোনিম বিপরীত শব্দ, কোনটার সমার্থক, এটার সমার্থক শব্দ কি, এটার বিপরীত শব্দ কি, এগুলো আছে না, এগুলো তো দেখছোই তোমরা কোয়েশ্চেনে। আচ্ছা দেখো নাই, আজকে দেখবা, সমস্যা নেই। যারা হচ্ছে নতুন, মানে 9 উঠছো, আমার মনে হয় 9ও পাইছো, ঠিক আছে, তোমরা পাইছো, তোমরা যথেষ্ট স্মার্ট। আমি বিলিভ করি যারা রেদার্স মেথড ফলো করো, আরএম এর যারা হচ্ছে স্টুডেন্টস, তারা অনেক বেশি স্মার্ট অ্যান্ড সেলফ মোটিভেটেড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টাইপ কি আছে, এইটা একটাই আনসার হয়, সেটা হচ্ছে মেইন মেসেজ। মানে একটা প্যাসেজের মেইন মেসেজটা কি, একটা প্যাসেজের মেইন মেসেজটা কি। ওকে, একটা প্যাসেজের মেইন মেসেজ কি, এটা একটা আসতে পারে। তারপর কি আসতে পারে? ট্রু ফলস। ট্রু নাকি ফলস, স্টেটমেন্ট দিয়ে দেবে গল্পে থেকে, ওটা তোমাকে বলবে হচ্ছে এটা কি ট্রু নাকি ফলস, এটা কি ট্রু নাকি ফলস। আচ্ছা, আর এখন সবচেয়ে বেশি কঠিন যেটা, লাস্টটা হচ্ছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং। মানে কি ভাইয়া? মানে হচ্ছে এটা তোমাকে ডাইরেক্ট প্যাসেজে বলে দেওয়া থাকবে না, এটা ইনডাইরেক্টলি বলা থাকবে, এবং তোমাকে হচ্ছে অপশনসগুলো পরে বুঝতে হবে যে এটা কোনটা হচ্ছে রাইট আনসার, এবং এটা জন্য তোমাকে একটু হ্যাঁ টাইম অ্যান্ড এফোর্ট দিতে হবে। বাট এরকম না যে রকেট সায়েন্স তোমরা পারবাই না, প্যাসেজ যেহেতু ভালো মতো বুঝছি আমরা, ভালো মতো করতে পারতেছি, বুঝতে পারতেছি, ওয়ার্ডস যেহেতু আমরা জানি, আমরা এটা অবশ্যই পেরে যাব। তাহলে আমরা একবার রিক্যাপ করি। ফার্স্টে হচ্ছে আমাদের কি ডাইরেক্ট প্যাসেজ থেকে আসে, এটা সবচেয়ে বেশি আসে। তারপরে সবচেয়ে বেশি আসে হচ্ছে ভোকাবুলারি। তারপর সবচেয়ে বেশি আসে হচ্ছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, সবচেয়ে বেশি না মানে একটা আসতে পারে। আর ট্রু ফলস কালে ভাদরে একটা আইসা পড়ে, আর প্যাসেজের মেইন মেসেজ চাওয়া হয়। ওকে, তো ভাইয়া তোমরা বুঝতেই পারছো যে প্যাসেজ ভালো মতো যদি আমরা পড়ি, তাহলে কিন্তু তোমরা 3টা পেরে ফেলছো। ভোকাবুলারি যদি ভালো মতো পড়ো, তুমি আরো 2টা পেরে ফেলতেছো, মানে 5টা হয়ে গেল 7টার মধ্যে। আর এই 3টার মধ্যে বাকি 2টা আসবে। মেইন মেসেজটা আমরা অবশ্যই হচ্ছে দেখবো, মেইন মেসেজটা একটাই, তাহলে এটা যদি কমন পড়ে যায় তাহলে তোমার 6টাই হয়ে গেল। লাস্টে থাকে ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসটা ডিপেন্ড করে হচ্ছে তুমি প্যাসেজটা কত ভালো বুঝতে পারছো ওইটার উপরে। সো এটা এটার সাথে কানেক্টেড। সো আশা করি তোমরা পেরেই যাবা, আশা করি না, অবশ্যই পারবা। সো চলো আমরা প্র্যাকটিস স্টার্ট করি, তোমরা আমার সাথে সাথে বলবা কোনটা আনসার। ওকে, প্রথমটা, মেহরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও। বলো এটা কি হবে? মেকশিফট হাউস না, মেকশিফট হাউস বলতে বুঝাইতেছে যে এখানে এই ওয়ার্ডটা শুধু যে নতুন। মেকশিফট হাউস বলতে হচ্ছে যে যে হাউসটা এখন তার শিফট হয়ে গেছে, মানে শিফট করে মেকশিফট, মানে অতি দ্রুত তার একটা ব্যবস্থা করা লাগছে। তা এটার মধ্যে এখন সে কিভাবে থাকতেছে, আনসার কি হবে? বলো যে এটা কোন কথাটা বলতেছে? মেকশিফট হাউস বলতে কোনটা বুঝাইতেছে? কোনটা কোনটা কোনটা? স্লাম, রাইট। মেকশিফট হাউস বলতে স্লাম বুঝাচ্ছে। ভাইয়া বুঝিনি, আরেকবার একটু বলবেন। মেকশিফট হাউস মানে হচ্ছে যে তোমার আগের জায়গায় এখন তুমি থাকতে পারবে না, অতি দ্রুত এখন কোথাও আশ্রয় নাও। ওই যে অতি দ্রুত যেখানে আশ্রয় নিচ্ছ ওটাকে বলা হয় কি মেকশিফট হাউস। এই হাউসের মধ্যে
এখন মেহেরজান কিভাবে থাকতেছে বস্তির মধ্যে? আমরা তো প্যাসেজে পড়েছি যে নাও শি ইজ অনলি ওয়ান লেফট ইন হার ফ্যামিলি, তার ফ্যামিলি সে একাই আছে। তাহলে আনসার কি হবে আমার? আলোন। তাহলে দেখো প্রথমটা কিন্তু আমাদের সরাসরি প্যাসেজ থেকে আসছে, বাট এই একটা ভোকাবুলারির জন্য কিন্তু আমরা একটু ভেবাচাকা খেয়ে গেছি। হ্যাঁ, তো এটা তোমাদের একটু ফার্স্টে সারপ্রাইজ করার জন্য ছিল। ওকে, এরপরেরটা। ওকে, বিফোর দ্য ইরোশন অফ দ্য রিভার শি ওয়াজ। তো আমরা তো গল্পটা যখন পড়লাম যে নদীর ভাঙনের আগে আসলে মেহেরজান কেমন ছিলেন, ওয়াজ আছে, খেয়াল করো, ওয়াজ নট ইজ। ইজ থাকলে আমরা এখন স্যাড অবশ্যই দিয়ে দিতাম, তাহলে স্যাড তো আনসার হবে না, স্যাড যেহেতু হবে না, আনহ্যাপিও হবে না। হেলদি নাকি ওয়েলদি? তো আমরা সেন্টেন্স থেকে, প্যাসেজ থেকে দেখতে পাচ্ছিলাম তার হচ্ছে কি ছিল, ফ্যামিলি ছিল, তার এরাবল ল্যান্ড ছিল, মানে চাষযোগ্য জমি ছিল, তারপর ক্যাটেল ছিল, মানে এখানে জীবিকার কথাটা, তার যে স্বাবলম্বীর বিষয়টা, ওই জিনিসটা বোঝাচ্ছিল। তাহলে যার আসলে চলার জন্য ন্যূনতম সব কিছুই আছে, তাকে আসলে আমরা কি বলতে পারি? ওয়েলদি বলতে পারি, মানে তার সম্পদ ছিল। বাট এখানে ন্যূনতম না, মেহেরজানের কিন্তু অনেক ভালোই ছিল, তাহলে উনি আসলে কি ওয়েলদি ছিল। ঠিক আছে, হেলথের কথাটা আমাদের ওভাবে সিগনিফিকেন্টলি বলা নাই, যেহেতু ওয়েলথের কথা বলা আছে, তাহলে আমরা আনসার দেবো কি? ওয়েলদি। আমাদের আনসার হচ্ছে ওয়েলদি, রাইট। এবারেরটা তোমরা বলবা, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ? এটা যদি না পারো তাহলে আমি ধরে ধরে তোমরা আমার ক্লাস শুধুই করো নাই, ওই যে এমনি হইতেছে লেকচার শুনতে আসছো একটা সেমিনারের মধ্যে আমিত্তি খাওয়ার জন্য, আমিত্তি দেওয়া শেষ, তারপর টেস শেষ, যে বাগা। বলো কি হবে আনসার? কোনটা? রিভার ইরেশন, বি শিওর? লক করে দিব? আচ্ছা ঠিক আছে, সহি জবাব। ওকে, তোমাদেরটা হয়েছে। আনসার হচ্ছে রিভার ইরেশন, কারণ টপিকটাই ছিল হচ্ছে প্যাসেজ কি রিভার ইরেশন নিয়ে, তো এটা আনসার পারাই উচিত, এই জন্য বলছিলাম যে পারবা, না পারলে তো আসলে হয়ে যাবে ক্লাসই করো না। এরপরটা, রিভার ইরেশন হ্যাজ, রিভার ইরেশন আসলে কি হয় বলো তো? ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল। আচ্ছা, এটা হইতে পারে। বেনিফিটস, রিভার ইরেশন কি আসলে কোনো বেনিফিট আছে? মানুষের ঘর বাড়ি নিয়ে যেতেছে, এটা কি কোনো বেনিফিট? অবশ্যই না, তাহলে এটা সবার আগে ক্রস, মানে এটা হইবই না। ন্যাচারাল অ্যাডভান্টেজ, আমার কি প্রকৃতির অনেক উপকার হচ্ছে নদী ভাঙনের জন্য? অবশ্যই না, ক্ষতি বেশি হচ্ছে আমাদের, এটাও না। অ্যাডভার্স ইফেক্ট অন ওয়াইল্ড লাইফ, এটা সম্পর্কে আমাদের প্যাসেজে কিছু বলা নাই। মনে রাখবা যে যখন হচ্ছে তোমরা সিন প্যাসেজ করতেছো, প্যাসেজের মধ্যে তোমরা যা যা সিন করছো ওইগুলার মধ্য থেকে আনসার হবে। তাহলে আনসার হবে কি? যেহেতু মেহেরজান একজন পিপল এর মধ্যে একজন ছিল, মানুষ, তাহলে তার উপরে তো আসলে কি ক্রুয়েল ইম্প্যাক্টটা পড়ছে নাকি? তাহলে এই জন্য আমার আনসার হচ্ছে এ, রিভার ইরেশন হ্যাজ ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটাকে আমার সরাসরি বোঝা গেছিল নাকি আমার পুরো প্যাসেজটা পড়ে বোঝা লাগছে? পুরো প্যাসেজটা ওর বোঝা লাগছে, তাহলে এটা কিন্তু আমার কিন্তু ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট থেকে আসছে। ঠিক আছে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট থেকে আসছে, আর আগের গুলো কিন্তু প্যাসেজ থেকে ডাইরেক্টলি ছিল। আসে এবার পরেরটাই চলে আসি। মেহেরজান ওয়াজ হোমলেস, মেহেরজান হোমলেস হয়ে গিয়েছিলেন, বা তার কোনো বাসা ছিল না, বিকজ, কেন? এটা পারা উচিত সবার। ফ্লাড হয়েছিল, ফ্লাডের কথা বলা নাই। ডিস্ট্রাকশন অফ হার হাউস, হ্যাঁ হয়েছে, বাট কেন হয়েছে? সেলিং অফ দ্য হাউস, না সে তো বাসা বিক্রি করে নাই, এটা কাটা। দ্য ইরোশন অফ যমুনা, হ্যাঁ এটাই রাইট। কেন? কেন এটা রাইট? কারণ এইটা হওয়ার ফলেই তো হচ্ছে আমার কি হয়েছিল, ডিস্ট্রাকশন অফ হাউস হয়েছিল, তার আমার মেইন লিখতে হবে না? তাহলে বিকজ অফ এর পর তো সবসময় একটা কি বসে, রিজনই লেখা লাগে, রাইট? একটা রিজন বসা লাগে। তো আমার রিজনটা এখানে কি ছিল? রিজনটা ছিল এইটা, যে দ্য ইরোশন অফ যমুনা। ওকে, আনসার হচ্ছে আমার এ। আমি মনে করতেছি, আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত যতগুলো সলভ করছি তোমাদের কিন্তু সবগুলাই প্রায় হচ্ছে। হ্যাঁ, কারণ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো যারা, তারা অবশ্যই হচ্ছে পারতেছো। তারপরে আশাহত হওয়ার কিছু নাই, ইউ গাইজ হ্যাভ টাইম, মাত্র শুরু। আমরা প্রত্যেকটা প্যাসেজ এভাবেই খুব সুন্দরভাবে হচ্ছে শিখবো, উইথ লার্নিং ভোকাবুলারি এন্ড ইন্টারেস্টিংলি। হ্যাঁ, আর ইংলিশ বোর্ড লাগার চান্সই নাই। ওকে, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ? ওই যে মেইন পারপাস বা হচ্ছে মেইন মেসেজ বললাম না, এটা একটাই হয়। তো একটা কোনটা হবে একটু চিন্তা করে বলো তো তোমরা, কোনটা? ডি, না রে ভাই, কেন না? ওমেন ছিল ঠিক আছে, বাট মেলদেরও তো হচ্ছে নদী ভাঙন হয়ে যায়, তাই না? এটা হয় নাই। সো টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, আচ্ছা এটা হইতে পারে। পরেরগুলা দেখি। টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন,
মৌসুমী থেকে তো রিভার ইরোশনটাই বেশি হচ্ছে প্রাধান্য পাইছে। টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, না ইম্পর্টেন্স বুঝায় নাই এখানে, ইম্পর্টেন্স বুঝায় নাই। আনসার আমার হবে কোনটা তাহলে? টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙনের ইফেক্ট গুলো সম্পর্কে হচ্ছে আমাদের জানানো হয়েছে। ওকে, মেহের's লাইফ ওয়াজ ভেরি হ্যাপি, মেহেরজানের লাইফ অনেক বেশি হ্যাপি ছিল বিফোর, কখন কখন ছিল? ইন্ডিপেন্ডেন্স, ভিক্টরি, লিবারেশন। হবে না, একদম নুব একটা কোয়েশ্চেন, রাইট? এইসব কোয়েশ্চেন দেয় কি তোমাদের মাঝে মধ্যে হচ্ছে ফ্রিতে হচ্ছে মার্কস পাওয়ার জন্য, চোখ কান খোলা রেখে হচ্ছে কোয়েশ্চেন পড়লে তোমরা এমনি মার্কস পেয়ে যাবা। আনসার এখানে কি হবে? বি, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা। মেহেরজান ইজ আ ভিকটিম অফ, এটা তোমাদের পারা উচিত, একদম ডাইরেক্ট প্যাসেজ থেকে হচ্ছে কোয়েশ্চেন আসছে। আনসার কি হবে? রিভার ইরোশন। আনসার কি হবে? রিভার ইরোশন। আচ্ছা, সো দেখো আমি আজকের এই প্র্যাকটিসের মধ্যে যেহেতু একটা তোমাদের ফার্স্ট তোমাদের সাথে ওয়ার্ম আপ ক্লাস, আমি ট্রাই করেছি হচ্ছে ডাইরেক্ট প্যাসেজ থেকে যেগুলো আসছে ওগুলো নিয়ে করতে, কারণ তোমরা কিন্তু মাত্র ভোকাবুলারিগুলো হচ্ছে জানলে, তাই না? আমি যে স্ক্রিনশট নেওয়াইছি বা তোমাদের নোট করাইছি এখনো কিন্তু তোমরা পড়ো নাই। আমি এখন যদি ভোকাবুলারি থেকে তোমাদের কুইজগুলো করাইতাম তোমাদের কাছে খুব একটা বেশি ইন্টারেস্টিং লাগতো না। তো আমি গর্ব থেকে হচ্ছে সবগুলো কোয়েশ্চেন হচ্ছে মেইনলি দিয়েছি, ডিপ আন্ডারস্ট্যান্ডিং দিয়েছি, ডাইরেক্ট ফ্রম প্যাসেজ এগুলো হচ্ছে দিয়েছি। আর ভোকাবুলারিগুলো তোমরা পড়লে অবশ্যই ওগুলো এমনিই পারবা। আমরা যখন ক্লাস রেগুলার ক্লাস স্টার্ট করব, মেহেরজান আবার ইনশাআল্লাহ যখন পড়বো, তখন কিন্তু আমরা অবশ্যই ভোকাবুলারি, ট্রু ফলস সবগুলো হচ্ছে ইন্টিগ্রেট করে হচ্ছে তোমাদেরকে টেস্ট করব। ওকে, আর ভালো কথা তোমরা তো মনে হয় এবার জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের কিন্তু এখন একটা দারুণ টাইটেল জেতার সুযোগ আছে। সেটা হচ্ছে কি বেসিক টু প্রো এর স্টুডেন্ট অফ দ্য মান্থ। মানে আমরা যে এক্সামসগুলো নিব ওগুলার মার্কস অ্যাকুমুলেট হয়ে বা একসাথে হয়ে যে হচ্ছে সর্বোচ্চ রেজাল্টটা করবে প্রতিটা বিষয়ে, তারা প্রত্যেকে হচ্ছে ওই বিষয়ের জন্য কি হবে? স্টুডেন্ট অফ দ্য মান্থ। এবং এটা শুধু একজনই বারবার হবে এরকম না, উই ডোন্ট নো যে কে হতে যাচ্ছে, কারণ প্রতি মাসে হচ্ছে নতুন নতুন হচ্ছে সুযোগ তৈরি হবে। তো তুমি একটা মাসে যদি খারাপ করো, পরের মাসে কিন্তু এটা ভালো করার সুযোগ আছে। এবং যে এক্সামগুলো হবে এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের আরো মূল্যায়ন পরীক্ষা হবে, ঠিক আছে? উইকলি টেস্ট, ঠিক আছে? আমরা কোন ধাপ এক্সাম দিয়ে তোমাদের টেস্ট করবো যে তোমরা আসলে কেমন পড়াশোনা করতেছো, কেমন শিখতেছো। আর হ্যাঁ, এটা ছাড়া তো আসলে তুমি নিজেও যাচাই করতে পারবে না তুমি আসলে কতটুকু শিখতেছো। সো যারা অলরেডি এনরোল হয়ে গেছো আমাদের P2P তে, অবভিয়াসলি আমি ইংলিশে তোমাদের দেখতে চাই। আর যারা অলে ভর্তি গেছে তারা তো আরও আগে ওয়েলকাম, অ্যান্ড যারা হচ্ছে আমাদের EBI কম্বোতে ভর্তি তাদেরকেও ওয়েলকাম। সবার সাথে হচ্ছে দেখা হবে ক্লাস 9, ক্লাস 10 সবার সাথে হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে আনুষ্ঠানিকভাবে দেখা হবে। বাট যারা হও নাই তাদের জন্য বলতেছি, প্লিজ ডোন্ট মিস দিস। এত ভালো অফার, এত কম খরচে, এত ভালো টিচার্স প্যানেল, ডোন্ট মিস ইট, ঠিক আছে? ভাই কেমনে ভর্তি হব? ভিডিও ডেসক্রিপশন দেখতে পারো, রেনার্স মেথড পেজে নক দিতে পারো। এভরিওয়ান ইজ হিয়ার টু হেল্প ইউ, ঠিক আছে? জাস্ট এতটুকুই বলবো। চলো পড়া স্টার্টটা করে দিই, আবার রিস্টার্ট করে দিই। গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডেসক্রাইব, তো গ্রিডি যমুনা বলতে সেখানে কি বোঝানো হয়েছে? হেল্প অফ আ কনজিউমার? অবশ্যই না, এটা তো মিলতেছি না। কনজিউমার মানে হচ্ছে গ্রাহক, তো আমার এই গ্রাহকের কি আসলে আমার কোনো হেল্প বোঝাতেছে এখানে? না। সাপ্লাই অফ আ কনজিউমার, কনজিউমার কি এখানে কোনো সাপ্লাই বুঝতেছে? না, এটাও একদম মিলতেছে না অপশন। ডিমান্ড অফ আ কনজিউমার? না, এটাও মিলতেছে না। তাহলে আমার আনসার কি হবে? ক্রুয়েলটি অফ নেচার, মানে নেচারের নিষ্ঠুরতা নিয়ে আসলে কি হয়েছে গ্রিডি যমুনা বোঝানো হয়েছে। দেখো তোমাদের কিভাবে কনফিউজ করে, গ্রিডি যমুনা আসলে কি কনজিউমার সে বেশি পাইতে চায়, তো অনেকে ভাববে যে আচ্ছা এটা আমি আনসার দিয়ে দিই। কিন্তু আমি মনে করি যারা অন্তত একটু ভালো মতো প্যাসেজটা শুনছো তারা হচ্ছে এটা পারবা যে এটা আনসার হবে ক্রুয়েলটি অফ নেচার, মানে প্রকৃতির হচ্ছে নিষ্ঠুরতা বুঝাইতে এখানে গ্রিডি যমুনা টার্মটা ইউজ করা হয়েছে। ওকে, তারপরটা, হুইচ ওয়ান ইজ ট্রু কজ অফ রিভার ইরোশন? রিভার ইরোশনের একটা সত্য কারণ কোনটা হবে? আসল কারণ, এখানে ট্রু কজ বলতে বুঝেছে যে আসল কারণ। আসল কারণ কোনটা? মনসুন, হ্যাঁ মনসুন ঠিক আছে, কারণ বর্ষাতেই হয়। টেম্পারেচার রাইজ, আচ্ছা হ্যাঁ টেম্পারেচার রাইজও হইতে পারে, কারণ তাপমাত্রা বাড়লে আসলে হইতে পারে, বাতাস টাতাস বর্ষা বেশি শুরু হয়, হইতে পারে। তারপর ডি নাম্বারে আছে হচ্ছে রিভার পলিউশন। রিভার পলিউশন নট ডাইরেক্টলি হচ্ছে লিঙ্ক টু যে রিভারের প্রভাব বাইরে যাবে,
বাট উপরে যে দুটো বললাম এই দুটোর উপর ইমপ্যাক্ট রাখে কে? আমাদের সি মশাই নাকি? ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে হচ্ছে টেম্পারেচার বাড়ে। আবার ক্লাইমেট চেঞ্জের আন্ডারই কি মনসুনের উল্টাপাল্টা চেঞ্জ। তাহলে আমার মোরাল কজ, যেহেতু ট্রু কজ চাইছে, বলে না এই যে কজেস, কজেস বললে তিনটাই, প্রথম তিনটাই হচ্ছে রাইট, কিন্তু বলছি কি ট্রু কজ, তাহলে আমার আনসার কি হবে? সি। আনসারটা হবে কি? সি। ওকে, রিভারিয়েশন ইজ দ্য ইফেক্ট অফ, সেম কোশ্চেনে আবার ঘুরায় বলতেছে যে কোনটার ইফেক্ট। এটা কিন্তু আমরা ডাইরেক্ট হচ্ছে প্যাসেজের লাইনের মধ্যে পেয়েছিলাম, মনে আছে না সবার? যে লাইনটা পেয়েছিলাম যে ক্লাইমেট চেঞ্জের একটা ফলই হচ্ছে কি রিভারিয়েশন। তা রিভারিয়েশন আসলে কার ইফেক্ট? ইফেক্ট বলতে কি যে ফলই বোঝায় বা প্রভাব, কার ইফেক্ট? আনসার হবে আমার ক্লাইমেট চেঞ্জের। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট ফ্রম প্যাসেজ থেকে তোমরা পাচ্ছ বা ডিপ আন্ডারস্ট্যান্ডিং থেকেই পাচ্ছ। ওকে, বিফোর দ্য ইরোশন অফ দ্য রিভার মেহেরজান ওয়াজ, এটা আমরা অলরেডি একবার পেয়েছি, বাট এবার কিন্তু কোয়েশ্চেনের অপশনসগুলো চেঞ্জ আছে, খেয়াল করো। স্যাড হবে না, আনহ্যাপি হবে না, কারণ নদী ভাঙনের আগে তো মেহেরজান এটার কোনোটাই ছিল না। হেনলিটা আমরা বলছি নিব না, তাহলে আনসার ওয়েল অফ বুঝতেছি, কিন্তু ওয়েল অফ কেন রাইট? কারণ ওয়েলদি মানেও ধনী, ওয়েল অফ মানেও কি ধনী বা সমৃদ্ধ। তাহলে এই জন্য আমার আনসারটা কি রাইট হবে? ওয়েল অফ। মানে দেখো ইংলিশের অপশনসগুলোর মধ্যে কিন্তু ভোকাবুলারি প্যাচ আছে, সো ইউ গাইস হ্যাভ টু লার্ন ভোকাবুলারি, আই মিন ভেরি সিরিয়াসলি। ঠিক আছে, ইটস নট এ জোক। আমি হ্যাঁ হাইসাব হিসাব পড়াই ঠিক আছে, বাট এই কথাটা কিন্তু একদম তোমাদের জন্য কি বলবো যে গোল্ডেন রুল হবে, যে তোমরা প্রতিদিন অ্যাটলিস্ট একটা নতুন ওয়ার্ড শিখবা, পরের দিন ওটাকে হচ্ছে একটা করে বাড়াবা। ঠিক আছে, আর যে ভালো পড়াশোনা করতে পারো সে প্রতিদিন 5টা করে ওয়ার্ড পড়বা, রেগুলার 5টা করে নতুন ওয়ার্ড পড়বা, টেক্সট বুক থেকেই পড়বা, যে প্যাসেজটা পড়া শেষ হবে ওগুলোই ভালো মতো মাস্টার করবা, এবং ট্রাই করবা ওগুলো দিয়ে সেন্টেন্স মেক করার। দেখবা তোমার ইংলিশ অনেক ভালো একটা লেভেলে চলে গেছে ইনশাল্লাহ। ওকে, তারপর কি রিভার ব্যাঙ্কস ইরোড। আচ্ছা, এই যে রিভার ব্যাঙ্কস যে হচ্ছে ইরোড হয়, মানে যে নদী যে ভাঙন হয়, এটা কি কখন হয়? এটা একটা কোয়েশ্চেন করা হয়েছে। তাহলে এটা দেখো তো, এটা কি তোমাকে ডাইরেক্ট প্যাসেজে বলে দিছে ডাইরেক্টলি যে একটা সিজনই হয়? ডাইরেক্টলি বলে নাই, বাট ইনডাইরেক্টলি একটা সিজনের নাম বারবার আসছে, বর্ষা, রাইট? মনসুন মনসুন মনসুন। তাহলে থ্রু আনসার কি হবে? একটাই সিজন, সেটা হচ্ছে কি মনসুন। তো মনসুন লেখা নাই, বলছে একটা সিজন। দেখো কিভাবে কোয়েশ্চেন করে, হ্যাঁ কিভাবে তোমাদের সাথে হচ্ছে দুষ্টুমি করা হতে পারে, এবং তোমাদের দুষ্টুমি কিভাবে ট্যাকেল দিয়ে হচ্ছে আগে যেতে হবে। ঠিক আছে, তাহলে আনসার হবে কি ইন ওয়ান সিজন। সিজনটা কি মনসুন, বর্ষা। ওকে, তারপর হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টার্মোয়েল ইন হার লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিন? এই যে ফার্স্ট প্যারাগ্রাফে যে একটা লাইন ছিল যে তার লাইফের যে বলছিলাম না টার্মোয়েল মানে কি যন্ত্রণা, দ্য টার্মোয়েল ইন হার লাইফ, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? টার্মোয়েল মানে বলছি যন্ত্রণা, তাহলে এটা কি প্লেজারের সাথে মিলে? দ্য প্লেজার্স অফ লাইফ? অবশ্যই না, তাহলে এটা কাটা। দ্য থান্ডার স্টর্ম ইন হার লাইফ, থান্ডার স্টর্ম মানে হচ্ছে ঘূর্ণিঝড়, লাইফের মধ্যে ঘূর্ণিঝড় তো ভাবে বোঝা না, এটা তো প্রকৃতি অর্থে। তাহলে এটা আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের চাইছি হচ্ছে এটা দ্বারা কি বুঝাচ্ছে। তো বুঝানোর মধ্যে তার আমি প্রতীকী অর্থে কোনো কিছু বলতে পারবো না, আমাকে এক্সাক্ট মিনিংটা বলতে হবে। তাহলে 3 নাম্বারটাও দেখতেছি, দ্য প্যাংস অ্যান্ড পেইনস অফ আর লাইফ। হ্যাঁ, এটা রাইট আনসার। প্যাংস অ্যান্ড পেইনস মানে হচ্ছে দুঃখ কষ্ট বা যন্ত্রণা, এটা একসাথে বলা হয় প্যাংস অ্যান্ড পেইনস, দুঃখ কষ্ট। তাহলে এটাই আসলে বোঝানো হয়েছে, তার লাইফের দুঃখ কষ্ট বা দুঃখ দুর্দশা, এই জিনিসটাই হচ্ছে দ্য টার্মোয়েল ইন হার লাইফ দ্বারা হচ্ছে বোঝানো হয়েছে। ওকে, সো পরেরটায় চলে আসি। হোয়াট আর দ্য রিভার্স মেনশন ইন দ্য প্যাসেজ? এটা দেখি তোমাদের বলতে হবে, এটা আমি বলবো না। হ্যাঁ, এটা মনে হয় তোমাদের ওই টাইপের কোয়েশ্চেন যে ভাই তোমরা এমনি ফ্রিতে মার্কস নিয়ে যাও। আনসার কি হবে? বি হবে আনসার, কারণ আমরা জানি প্যাসেজের নিচে থার্ড প্যারার মধ্যে হচ্ছে কি আছে, কি আছে? তিনটারই হচ্ছে নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা। ভালো কথা, আমি হচ্ছে এমসিকিউ গুলো করাচ্ছি কারণ আমরা গল্পটা বরাবর মাথায় ছিল, বাট একটা সাজেশন থাকবে, তোমরা যারা ক্লাসে পড়ছো মনোযোগ দিয়ে তোমরা একটু কষ্ট করে যদি বইটা পেয়ে থাকো, তাহলে তোমরা কি করবে, বইটা সবাই খুলে বসবে। ঠিক আছে, ইউনিট 2 লেসন 1। আর যদি না থাকে, আমি হ্যাঁ আনসার যদি কোয়েশ্চেন যখন করাবো আমি তোমাদের প্যাসেজ থেকে বারবার ধরো দেখাই দিলাম, ওটা সমস্যা নাই। তাহলে আসো আমরা শেষ করি, এটা আনসার কি হবে? অল দ্য অ্যাবাভ। ওকে, ওয়ান্স মেহেরজান ওয়াজ, সেম কোয়েশ্চেন আবার, যে একদা মেহেরজান কি ছিলেন? এখানে আমাদের ভোকাবুলারি জানতে হবে। দেখছো, ভোকাবুলারির কোয়েশ্চেন ডাইরেক্ট থেকে না আসলে অপশনস এর মধ্যে ভোকাবুলারি আসতেছে। তাহলে আনসারটা কি হবে? ইম্পোভারিস্ট। ইম্পোভারিস্ট মানে হচ্ছে পোর, তাহলে পোরও যেহেতু আনসার রাইট না, তাহলে ইম্পোভারিস্ট আনসার কি না? রাইট না। এটা একটা নতুন ওয়ার্ড তোমরা আজকে জানলা, ইম্পোভারিস্ট মানে হচ্ছে কি দরিদ্র, যেটা হচ্ছে গরিবের সিনোনিম। আচ্ছা, ইনসলভেন্ট,
এটা হচ্ছে মিলতেছে না, কারণ পোর, ইনসলভেন্ট আর ইম্পোভারিশড এই সবগুলো হচ্ছে কি সিনোনিমস, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে সিনোনিমস, মানে সমর্থক শব্দ। তাহলে আনসার আমার কোনটা হবে, যে মেহেরজান তো আসলে ধনী ছিল, মানে সলভেন্ট ছিল। তাহলে আমরা আনসার দেখো কি পেলাম, লয়ালও পাইলাম, সলভেন্টও পাইলাম, ওয়েলও পাইলাম, কারণ এগুলো সিমিলার ওয়ার্ডস। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এমসিকিউতে কিন্তু আমাদের মারপ্যাচ কিভাবে আসতে পারে, ভোকাবুলারি বা তার সিনোনিম দিয়ে আসতে পারে। তাহলে আমরা সিনোনিমটা যদি শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গেল জিনিসগুলো। দ্যাটস ওয়াই তোমাদের জন্য কি করা হয়েছে, তোমাদের জন্য যেটা করা হয়েছে কি একদম লিস্ট করে দিয়েছে, ঠিক আছে? একদম লিস্ট করে দেওয়া হয়েছে তোমাদেরকে। সো আশা করি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলছো। এন্ড যারা নাও নাই এখনো স্টিল সাজেশন থাকবে, তোমরা একটু ভিডিওটা পিছনে দিয়ে গিয়ে স্ক্রিনশট নিয়ে আবার হচ্ছে ব্যাক করো। তো আমরা এখন হচ্ছে পরের টপিকটাই স্টার্ট করব। তো আমাদের আনসার দি কোয়েশ্চেন করা শেষ, সরি আমাদের এমসিকিউ করা শেষ। এবার আমরা স্টার্ট করবো কি আনসার টু দ্য কোয়েশ্চেন্স। আমরা খুব বেশি না, আমরা 5টা কোয়েশ্চেন সলভ করব। তো এক্ষেত্রে দুই ধরনের মোটা দাগে বলা যায় আনসার দি কোয়েশ্চেন কিভাবে আসে। একটু হতে পারে হচ্ছে যেটা আমরা অলরেডি এমসিকিউ ক্ষেত্রে পাইছি, ডাইরেক্ট প্যাসেজ থেকে আমরা পাবো, ডাইরেক্ট প্যাসেজ থেকে আমাদের কমন পড়ে যাবে। আরেকটা হচ্ছে হবে কোথা থেকে, আমাদের পার্সোনাল অ্যানালাইসিস থেকে বলতে হবে, ঠিক আছে? যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া, ডিপ আন্ডারস্ট্যান্ডিং বলতে মানে তোমার কাছে জানতে চাওয়া হবে, যে এটা দ্বারা তুমি কি বুঝলা বা এটা কেন হইলো, মানে প্যাসেজে ডাইরেক্টলি বলা নাই, বাট তোমার এটা হচ্ছে প্যাসেজের ভাবটা বুঝে নিজের মতো করে হচ্ছে একটা আনসার বলতে হবে। আসো আমরা দেখি। তো প্রথমটা কোয়েশ্চেন আসতেছে, আচ্ছা আমরা এটা মুছে ফেলি, টাইপগুলো আশা করি তোমরা তুলে রাখতেছো। ডাইরেক্ট প্যাসেজ, ডাইরেক্ট আন্ডারস্ট্যান্ডিং, ওকে। আমরা একটু কালারটা চেঞ্জ করি, ওকে। হোয়াট ডাজ দ্য ডান্সিং ফ্লেম মিন? ওই যে বলছিলাম যে ও হচ্ছে ডান্সিং ফ্লেমের দিকে তাকাইছে এবং তাকানোর পর ওর লাইফের টার্মোয়েল গুলো ওর সামনে হচ্ছে ভাইসে উঠছে। তাহলে আসলে ডান্সিং ফ্লেম বলতে কি বোঝায়? আমরা বলছিলাম না, দ্য হুইসপারিং উইন্ড মেক্স দ্য ফায়ার আনস্টিডি, এটাই আসলে কি ডান্সিং ফ্লেম। তা আমরা এই কথাটা সুন্দর মতো গুছায় লিখবো। কিভাবে লিখবো গুছায়, আসো শিখি। আমরা যে সাবজেক্টে বলা আছে ডান্সিং ফ্লেম মিন, ওইটাই আমি লিখবো। Yo. Dancing flame, flames বা flame means fire made, কি করা হয়েছিল ফায়ারটাকে, তার দ্বারা, বাতাসের দ্বারা, ওই কথাটাই লিখবো। ডান্সিং ফ্লেম মিন্স আ ফায়ার মেড আনস্টেডি, যে ফায়ারটাকে আনস্টেডি করা হয়েছে, এ ফায়ার মেড আনস্টেডি বাই, প্যাসেজে আমাদের কি বলা আছে, হুইসপারিং উইন্ড, আমরা এটা লিখবো হুইসপারিং উইন্ড, Dancing flame means a fire made unsteady by whispering wind. এখন তোমরা চাইলে একটা কি করতে পারো, a fire that is made, এটাও অ্যাড করতে পারো, কোনো সমস্যা না। আমি যেটা লিখছি এটাও রাইট। আবার তোমরা যদি বলো যে means a fire that is made unsteady by whispering wind, ওইটাও হবে। আনসার দি কোশ্চেন লেখার ক্ষেত্রে তোমাদের ক্রিয়েটিভিটি বা হচ্ছে কি স্বাধীনতার একটা জায়গা আছে, তোমরা ওইটা ইউজ করতে পারবা। আমার আনসারটাই যে সবচেয়ে বেস্ট এরকম না, বাট আমি ট্রাই করতেছি একটা স্ট্যান্ডার্ড আনসার তোমাদের দিতে। এমন হতে পারে তোমাদের আনসার আমার থেকে অনেক সুন্দর, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম। ওকে, তো আরেকটা লাইন আমরা অ্যাড করব, যে এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছিল, ইট রিপ্রেজেন্টস, এটা বুঝাচ্ছিল, রিপ্রেজেন্টস দ্য টার্মোয়েল, ওই সেম কথাটা আমরা প্যাসেজ থেকে লিখে দিচ্ছি, টার্মোয়েল যন্ত্রণাটা, দ্য টার্মোয়েল অফ মেহেরজানস লাইফ, মেহেরজানের লাইফের কি বোঝাচ্ছে,
যন্ত্রণাটা কি আসলে রিপ্রেজেন্ট করতেছে কে? এই ডান্সিং ফ্লেম। ঠিক আছে, তাহলে সবসময় ট্রাই করবা কি দুইটা সেন্টেন্সে যদি আনসার দিতে পারো তাহলে ভালো। আর যদি এমন কোনো কোয়েশ্চেন থাকে যে জাস্ট আনসার হবে তাহলে একটা নাম্বার হয়ে যাবে। ওকে, সো হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন? যখন এরকম মিনিং যাবে তো ট্রাই করবা হচ্ছে দুইটা লাইনে হচ্ছে আনসারগুলো দেওয়ার। ওকে, এটাই বোঝানো ছিল। 2 নম্বরে আসি। লিভ। মেহেরজান কোথায় থাকে? আমরা তো সবাই জানি মেহেরজান কোথায় থাকে। কোথায় থাকে? কোথায় থাকে? কোথায় থাকে? আচ্ছা, একটু মনে করে তোমরা ভুলে গেছো। প্যাসেজ থেকে আসতে হবে না, প্যাসেজে আসি। ওকে, ফার্স্ট লাইন, মেহেরজান লিভস ইন আ স্লাম, একটা বস্তিতে থাকে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। একটু বড়, হ্যাঁ, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। বাট আমরা আমাদের আনসারটা কিভাবে লিখবো? ওটা আসলে আগে ভালো জায়গা থাকতো, এখন হচ্ছে খারাপ জায়গায় থাকে। কেন? কারণ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা। তাহলে আমরা এভাবে সাজাবো যে রিভার যমুনার ধ্বংসের পর বা অ্যাটাকের পর মেহেরজান এখন কোথায় থাকতেছে? একটা বস্তিতে থাকতেছে, যেটা কোথায় অবস্থিত? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্টে অবস্থিত। তাহলে এভাবে লিখবো, ঠিক আছে? তাহলে এভাবে লিখলে আমাদের মার্কসগুলো বেশি পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, কারণ তুমি জাস্ট এক লাইনে না বলে তুমি একটা কনটেক্সট অ্যাড করতেছো যে কেন আসলে থাকতেছে, এটা তুমি বলে দিতেছো, এটা অনেক ভালো। ফিরে আসি। After the destruction by the greedy river Jamuna, আমি লিখে তারপর তোমাদের বলতেছি, ঠিক আছে? মেহেরজান লিভস, কি হবে? ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন। সেম প্যাসেজ থেকে দেখে দেখে আমরা লিখে ফেলবো, ঠিক আছে? প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। সবাই হচ্ছে ঝটপট আনসারগুলো বুঝে ফেলি, হ্যাঁ? সো আমি জাস্ট এতটুকু লিখলি হইতো যে মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। এম্বাঙ্কমেন্ট, কিন্তু আমরা কিন্তু একটা কনটেক্সট অ্যাড করে দিলাম যে আমরা যে আসলে প্যাসেজটা ভালোমতো বুঝেছি, এটা একবার যখন পড়বে তখন সে বুঝতে পারবে, এবং তখন আমাদের মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে বা বেশি হবে আসলে। তো কি লিখছি আমরা? আফটার দ্য ডিস্ট্রাকশন বাই দ্য গ্রিডি রিভার যমুনা। দেখো আমরা প্যাসেজ থেকে লাইনটা আছে, দ্য গ্রিডি রিভার যমুনার ধ্বংসের পর, মানে ধ্বংস করার পর, যে ধ্বংসটা আসছে রিভার যমুনা থেকে, ওইটাই বুঝাচ্ছি যে রিভার যমুনা যখন মেহেরজান লাইফটা ধ্বংস করে ফেললো, মেহেরজান লিভস একটা বস্তিতে থাকতেছে, যেটা আসলে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্টে অবস্থিত। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো আমি তোমাদের একটা স্ট্র্যাটেজিও শিখাচ্ছি যে কিভাবে আমরা আনসারগুলো প্রিপেয়ার করলে মার্কস বেশি পাওয়ার হচ্ছে পসিবিলিটি বাড়বে। এবং বেসিক টু প্রোতে আমরা এই কাজটাই করব যে প্রতিটা প্যাসেজে তোমাকে বেসিক বিল্ড আপ থেকে শুরু করে প্রো ওয়াইজ হচ্ছে লিখতে হবে এবং আনসার গ্র্যাব করতে হবে এবং মার্কস হচ্ছে অবটেইন করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে তোমরা শিখতে পারবে। তো আমরা পরের কোশ্চেনে যাই। হু আর দ্য ওর সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ? ওকে, তো বলো তো যে কারা হচ্ছে সবচেয়ে বাজে সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ? কারা 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 বলো, বলো কারা সবচেয়ে ওর সাফারার? কারা কারা? মেহেরজানরা। যেহেতু আনসার দিকে একটু ডেসক্রিপটিভ বলো, একটু ডেসক্রিপশন সহ বলো, একটু ডেসক্রিপশন সহ বলো, বলো। সরি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো একটু আর কি শুকে আসছে, তো একটু কথা বেজে গেছে আর কি, যে একটা মাইন্ড এই আমার একটু অন্যরকম লাগতেছে না ছোট চুলে। ওকে, আনসার বলো। কি? যারা নদীর তীরে বসবাস করে, যারা নদী ভাঙনের শিকার। শিওর? আরে শাবাশ, হয়েছে তো। কেন? কারণ আমরা এটাই জানলাম যে
যে মানুষগুলো মেহেরজানের মতো নদীতে তাদের সবকিছু সহায় সম্বল হারায় ফেলে তারাই আসলে কি ওর সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ। এই কথাটা কিভাবে সুন্দর করে লিখবো, আসো লিখি। আমরা লিখবো দ্য পিপল হু, যারা, লুজ মানে হারায়, লুজ দেয়ার ফ্যামিলি, শেল্টার and properties due to river erosion every year are the worst sufferers of climate change. ওকে, কি বুঝালেন ভাইয়া? যে মানুষগুলো, দ্য পিপল হু লুজ দেয়ার ফ্যামিলি, যারা তাদের ফ্যামিলিকে হারায়, শেল্টার হারায় মানে বাসস্থান হারায়, এবং প্রপার্টিজ হারায় ডিউ টু রিভার ইরোশন মানে নদী ভাঙনের কারণে, এভরি ইয়ার প্রতি বছর, আর দ্য ওয়ার্স্ট সাফারার, তারাই আসলে ওয়ার্স্ট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জটা তাদের চেয়ে বেশি আর কেউ সাফার করে না। এই কথাটাই তো আমরা সে প্যাসেজ থেকে শিখলাম না। আমরা যখন প্যাসেজটা পড়েছি তখন কিন্তু আমরা এটাই জেনেছি সুন্দর মতো, যে গল্পটা যখন জেনেছি আমরা, প্যাসেজ না বলে আমরা এভাবে চিন্তা করবো, গল্পটা যখন আমরা জেনেছি আমরা দেখেছি যে মেহেরজান প্লাস অন্য যাদের কথাই বলা হয়েছে তারা সবাই আসলে ফ্যামিলি, তাদের বাসস্থল সব কিছু হারায় ফেলছে। তাদের তো আর কিছুই রইল না বাঁচার জন্য, তা নির্ভর করার মতো, একদম নতুন করে শুরু লাইফ করা লাগবে। তো কয়জন পারে আসলে বলো ফ্যামিলি ছাড়া থাকতে? দিয়ে আনসার, ইজি আনসার, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে মনে রাখবা ছোট করে আনসারই হবে, যে কোন জিনিসটা আসলে মেহেরজানের ড্রিম এবং হ্যাপিনেসকে কি করছে, ক্রাশ করছে। আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখো দুইটা কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে কে, হোয়াট কি, একটা হচ্ছে হাউ। হাউ দ্বারা যখন হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে তখন ওইটার জন্য একটা লাইন অবশ্যই লিখতে হবে। ওটা আমরা কিভাবে লিখবো, এটা আমরা এখন একটা সুন্দর মতো একটা টেকনিক শিখে ফেলবো। যত হাউ এর কোয়েশ্চেন আছে সবগুলো তোমরা এভাবে লিখতে পারবা, তাই না? ইন্টারেস্টিং হবে না? চলো তাহলে কি প্রথমে কি হবে, যমুনা, যেটাই লেখো না রেডি হবে, দ্য যমুনা রিভার crushed Meherjan's dream and happiness এই পর্যন্ত লিখে কিন্তু আমার ফার্স্ট আনসারটা শেষ। কিন্তু যে হাউ এর পার্টটাকে এখন আমরা কিভাবে অ্যাড করে ফেলবো জানো? একটা ছোট্ট প্রিপোজিশন দিয়ে, সেটা কি জানো? বাই। কি বাই? বাই বলতে কি বোঝায়? দ্বারা। তাহলে আনসার এখন হবে বাই। একটা ওয়ার্ড তোমাদের মনে হয় প্যাসেজ থেকে, দেখো এখানে একটাই ছিল না, মাত্র একদিন যে গো গ্রাস করে ফেলা, আমরা এইটা বাই এর পরে ইউজ করব, যে বাই ডেভোরিং, যে গো গ্রাস করে ধ্বংস করে ফেলে, বাই ডেভোরিং Meher's house, trees, vegetable gardens and bamboo bush। এই শব্দ হচ্ছে আমরা কি করব, লিখতে পারি আমরা যে শর্টকাট ভাবে লিখতে পারি কি, যে তার কি করছিল, তার ফ্যামিলি ধ্বংস করছিল, ওই কথাটা লিখতে পারি। কিভাবে? এই যে এই পার্টটা অ্যাড করতে পারি, যে she lost her husband and her family to diseases that cruel hunger was the what brought to the family। মানে তুমি হচ্ছে এবং তারপরে যে ডেভরকে লেখো ডেভর। কেন? কারণ আমরা জানি প্রিপোজিশনের পর যে ভার্বটাই বসাবো ওটা আমাকে জিরো করে বসানো লাগে, মানে ভার্ব প্লাস আইএনজি করে বসানো লাগে। দ্যাটস ওয়াই আমি ডেভর রাখবো না, আমি ডেভরকে কি করে ফেলবো, করে কি করে ফেলবো, ডেভরিং। বুঝতেছি না? চলো আসো এটা বুঝাই দিই, ইজি আছে তো। আমি জাস্ট তোমাদের প্যাসেজ থেকে দেখালাম যে আমরা আনসারটা কোথা থেকে সহজে নিয়ে নিতে পারলাম। আশা করি এই জায়গাটা তোমরা ধরতে পারছো। যে আমি একটু মেহেরের হাউস ধ্বংস হয়েছে, মেহেরের ভেজিটেবল গার্ডেন নষ্ট হয়েছে,
ট্রিজ নষ্ট হয়েছে, ব্যাম্বু বুশ নষ্ট হয়েছে। ওকে, আর বলে হচ্ছে তোর ফ্যামিলি মারা গেছে, এই গানটা করতে হবে। খুঁজা ফেলুন, খুঁজা ফেলুন, খুঁজা ফেলুন। ওকে, হ্যাঁ আসছে। Okay, the river Jamuna crushed Meherjan's life and okay, dreams and happiness by. By Devare, say it again, and then video লিখে দিব। By Devare, Meher's house, তোমাকে লিখবো trees, okay, by Devare, Meher's house, trees, তারপর ছিল হচ্ছে vegetable garden, vegetable garden and properties, এর একটা লিখে দিলাম যে properties। আচ্ছা, তখন একটা লাইন আমরা অ্যাড করব যে ইট, আচ্ছা আচ্ছা এভাবে না লিখে আমরা একটু সুন্দর লিখি। সুন্দরটা কিভাবে লিখবো? আমরা শি দিয়ে লিখি। আমি উত্তরটা বুঝাই দিব, তোমরা টেনশন নিও না। শি also lost her family. She also lost her family. Due to disease and poverty caused by river erosion. চলো ভাইরা একদম সিম্পল ভাবে আনসারটা বুঝাই দিই। আনসারটা ফার্স্টে আমরা লিখেছি যে কি জিনিস আসলে তার হারানোর মাধ্যমে তার ড্রিম এবং হ্যাপিনেসটা নষ্ট হয়েছে। তো এই তার সম্পদগুলা তার কি ছিল ওগুলো হচ্ছে আমরা বলছি। সো তোমরা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারতা, যে তার যে অ্যারাবল ল্যান্ড ছিল বা সহজ ভাষায় তার প্রপার্টি ফ্যামিলি ধ্বংস হওয়ার মাধ্যমে আসলে তার হ্যাপিনেস ড্রিম নষ্ট হয়ে গেছে, এটা লিখলেও হইতো। বাট আমি একটু ডেসক্রিপটিভ বড় করা ট্রাই করছি। আনসারটা হচ্ছে দ্য যমুনা রিভার ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস বাই ডেভারিং, কোথা থেকে আনসার আমরা জানি, ডেভারিং মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড প্রপার্টিস। আমি ওখানে ব্যাম্বু বুশের জায়গায় প্রপার্টিস লিখছি। তারপর অ্যাড করছি শি অলসো লস, সে আরও হারায় হার ফ্যামিলি, তার পরিবার, ডিউ টু কারণে, কিসের কারণে, ডিউ টু ডিজিজ অ্যান্ড পোভার্টি কজড বাই রিভার এরোশন, মানে রিভার এরোশনের কারণে যে ডিজিজ এবং হচ্ছে পোভার্টি তৈরি হয়েছিল ওইটা তার ফ্যামিলিকেও তার থেকে কি করে কেড়ে নেয়। ওই কথাটা আমরা লিখে দিছি। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। Okay, last question. What property did Meherjan lose due to river erosion? এটা আমি আর লিখবো না, এটা হচ্ছে তোমরা লিখবা। লিখে ফেলো, আমি সরে দাঁড়ালাম। ভাই একটু চালাকি করছি, কোয়েশ্চেনের আনসার হচ্ছে করছি ভাই, এর জন্য কি সমস্যা হবে না? না সমস্যা হবে না, কারণ আনসার তো ঠিক আছে আমাদের, তাই না? তুমি চাইলে কিন্তু এখন লিখতে পারবা যে আনসারটা কি হবে। মেহেরজান বিদ্যুৎ বসন করছে, লিস্ট থাকবে না, আনসার হবে লস্ট। মেহেরজান লস্ট, কি লস্ট করছে? কালারটা চেঞ্জ করলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে সবগুলা লিখে দিব, তাইলেই হবে। আনবো না, প্রপার্টির কথাই চাইছে, সো আমরা ওই প্রপার্টি গুলা লিখে দিলে হবে। তাহলে দেখো এরকমও কিন্তু কোশ্চেন আসবে, আরেক মেসেজ থেকে ওইভাবে লিখবা যে মেহেরজান লস্ট, লস্টের পর লিখবা যেগুলো হারাইছে, এই যে হাউস, এটা হচ্ছে ট্রি, লাগানো, তারপর যে বাকি অক্ষরটা লিখে দিবা ডিউ রিভার এরোশন। ওকে, তোমাদের জিনিসটা, এন্ড যারা স্মার্ট ইনাফ এবং অ্যাটেনটিভ ছিল ক্লাস জুড়ে তাদের জন্য এটা খুবই পানি ভাত। সেটা হচ্ছে কি ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এখন এইটার আগে তোমাদের অনেক সতর্ক থাকতে হবে। সবাই মনে শুয়ে শুয়ে আমার ক্লাসটা দেখতেছো, সবাই হচ্ছে একটু উঠে বসো, একটু চোখে মুখে পানি দাও। কেন? কারণ হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। এটা হচ্ছে তোমার একটু কঠিন আইটেম, ঠিক আছে? কেন কঠিন আইটেম? কারণ এটা একদম সরাসরি আনসার প্যাসেজ থেকে পাওয়া যায় না। প্যাসেজটা যারাই ভালো মতো পড়বা, মানে গল্পটা যারা ভালো মতো জানবা এবং সিনোনিমস গুলা জানবা,
তাদের জন্য এটা সলভ করা সবচেয়ে সহজ। কেন? কারণ এইগুলোর মধ্যে কি করা হয় জানো, তোমাদের সাথে একটা ট্রিক করা হয়। ট্রিকটা হচ্ছে যে প্যাসেজটা আমরা সলভ করলাম ওই প্যাসেজের একটা সামারি তৈরি করা হয়। সামারি তৈরি করে ওখান থেকে 5টা ওয়ার্ড ইরেজ করে ফেলা হয় বা ব্ল্যাঙ্ক দিয়ে দেওয়া হয়। ওই 5টা ওয়ার্ডকে তোমার এখন বসায় হচ্ছে সামারিটাকে ফিল আপ করতে হয়। তাহলে সলভ করার পর, ওয়ার্ড দিয়ে সলভ করার পর যে পুরো প্যাসেজটা তৈরি হবে, এটা আসলে কি আমার মেইন গল্পের একটা কি সামারি। কি বিশ্বাস হচ্ছে না বা অনেক আজীব লাগতেছে? আরে ভাই আসলেই নাকি? সমস্যা নাই, আমরা অলরেডি জেনে ফেলবো কিভাবে। আসো দেখি। Meherjan is a dash of river relation, now living in a slum in Siranjganj. আচ্ছা, তো তোমরা বলো কি ছিল এর মধ্যে, যে ও যে আসলে নদী ভাঙনের একজন ভিকটিম ছিল, এটা কি বলা ছিল ডাইরেক্টলি? ছিল না। আচ্ছা, একটা পয়েন্ট যে আমার ওয়ার্ডটাকে গেস করতে হবে। দ্বিতীয়ত আমি বুঝবো কিভাবে আমার আনসারটা হয়েছে। খেয়াল করো, এখানে এ আছে না, এ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন বসে। অ্যাডজেক্টিভের পর সবসময় কে বসবে? নাউন। এটা সবাই নোট করে ফেলো। অ্যাডজেক্টিভের পর নাউন, অ্যাডজেক্টিভের পরে সবসময় কে বসবে? নাউন। তাহলে আমরা ভিকটিম যে চিন্তা করছি, ভিকটিম আমার চিন্তা করছি, এটা কি নাউন? আনসার ইজ ইয়েস। ভিকটিম হচ্ছে একটা নাউন। তাহলে আমার আনসার এখানে রাইট হচ্ছে। আনসার হবে ভিকটিম। বলতে পারো ভাইয়া আমার মাথায় তো ভিকটিম, আমার তো সাফারার আসছে। ভাইয়া আমি কি সাফারার দিতে পারবো? পারবা। তোমার আনসারও হয়েছে সাফারার, ভুক্তভোগী। ভিকটিম আর সাফারার সিনোনিম, এই জন্য আনসার হবে। এবং এটার মধ্যে মাল্টিপল আনসার হইতে পারে, মানে তোমার অর্থগতভাবে যদি মিলে সেন্টেন্সে তোমার ওই আনসার হবে। বাট যেটার জন্য এটাকে কঠিন বললাম, যে হুবহু তুমি প্যাসেজ থেকে এটার মধ্যে ওয়ার্ড বসাতে পারবা না, এই জন্য অনেকে প্যারা খায়। কিন্তু তোমরা কারা এটা আনসার করতে পারবা? যারা প্যাসেজটা ভালো মতো পড়েছো, যারা ওয়ার্ডগুলোর মিনিং জানো, প্যাসেজটা পুরোপুরি ভালো মতো বুঝেছো, তারা হচ্ছে এই সামারিটা সলভ করে ফেলতে পারবা। আমার সাথে এখন অনেকেই মনে হয় পারতেছে অলরেডি। Congratulations to you guys. তারপর একটা, she has a dash experience about the river Jamuna. তো রিভার যমুনা সম্পর্কে তার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন, আমাকে এটা চিন্তা করতে হবে। ভাইয়া আপনি কিভাবে গেস করতে পারবো যে আমরা যে এর আনসার এটাই হবে? দেখো এক্সপিরিয়েন্স, এটা একটা নাউন না? কিভাবে বুঝলা নাউন? এই দেখো ইএনসি, যেসব ওয়ার্ডের লাস্টে হচ্ছে ইএনসি থাকে তারা হচ্ছে কি থাকে? নাউন। এইমাত্র শিখলাম না আমরা যে অ্যাডজেক্টিভের পর নাউন হয়। উল্টাভাবে বলতে পারি না যে নাউনের আগে সবসময় কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে আমার এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। রিভার যমুনা সম্পর্কে মেহেরজানের এক্সপিরিয়েন্সটা কি ভালো নাকি অনেক তিক্ত? অবশ্যই তিক্ত বা অনেক খারাপ। তাহলে তিক্ত বা খারাপ ইংলিশ কি? হার্শ, হার্শ বা বিটার। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা তোমরা ওইটাই দিবা। তাহলে আমরা দিলাম হার্শ। হার্শ, তিক্ত অভিজ্ঞতা আছে রিভার যমুনা সম্পর্কে। দ্য ইরোশন অফ দিস রিভার ড্যাশ এভরি অফ আর প্রপার্টি ইনক্লুডিং, সবগুলা ওই যে লিখে দিছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এটা সবাই নোট করো, যে একটা সেন্টেন্স হবে না যদি তাতে সাবজেক্ট না থাকে এবং তাতে যদি একটা কি না থাকে? ফাইনাইট বা মেইন ভার্ব না থাকে। মেইন ভার্ব না থাকে। দেখো তো এখানে পড়ে এই সেন্টেন্সে কোনো ভার্ব আছে? ভার্ব আছে? ভার্ব আছে? আছে? নাই। তাহলে আমার একটা ভার্ব নিতে হবে, যে এখানে কোন ভার্বটা দিলে জুৎসি হবে? যে সব প্রপার্টি তার কি হয়ে গেছে? কেড়ে নিছে বা ধ্বংস করে দিছে। ধ্বংস করা ইংলিশ কি? ডেস্ট্রয়, রাইট? ধ্বংস করা ইংলিশ কি? ডেস্ট্রয়। বা ওই যে আরেকটা হচ্ছে কেড়ে নিছে ইংলিশ, এটা আমরা একটা ওয়ার্ড চিত্রকে পাইলাম না, ডেভার, পাইছি না? তাহলে আমরা ওইটা দিয়ে আনসার করতে পারবো। তাহলে আনসার কি হবে? আচ্ছা, এখন এখানে একটা ঝামেলা আছে। ভার্ব যেহেতু ব্যবহার করতেছি, আমাকে কিন্তু টেন্সের খেয়াল রাখতে হবে। এখন গল্পটা কি আগে হয়েছে না, ওর এখনো বস্তিতে থাকতেছে, মানে ফার্স্টের 2 লাইন হতেছে কি প্রেজেন্ট নিয়ে বলা, যে বর্তমান ওর অভিজ্ঞতা কি বা ও আসলে কে। কিন্তু যে ঘটনাটা ঘটছে এটা কি পাস্টে ঘটছে না? তাহলে আমাকে অবশ্যই ভার্ব কি পাস্টে ব্যবহার করতে হবে না? তাহলে আনসার তুমি যেটাই দাও না কেন, তুমি ডেস্ট্রয় দিলে আনসার হবে ডেস্ট্রয়েড, তুমি যদি ডেভার দাও আনসার হবে ডেভার্ড, ঠিক আছে? রুইন দিলে হবে রুইনড। বুঝাইতে পারতেছি? সো এইভাবে হচ্ছে আনসার। তাহলে আমরা আনসার কি দিব? বইয়েরটাই দিব। আমরা দিলাম ডেভার্ড, ডেভার্ড, এটা আমাদের আনসার হয়ে গেল, ডেভার্ড। তাহলে এরপর কি হবে? শি অলসো লস্ট, সে আরো হারায় হার হাজব্যান্ড ফর ড্যাশ অফ ফুড। তা দেখো তাদের ফুডের আসলে কি ছিল?
অভাব ছিল, খাবার পায় নাই দেখি তো তার আসলে কি হয়েছে, বলছে না যে ওই যে ক্রুয়েল হাঙ্গার হচ্ছে মারা গেছে। তাহলে অনেক বেশি যখন ফুডের কি থাকে, ঘাটতি থাকে, তাহলে অভাব ইংলিশ কি? ফর ল্যাক অফ ফুড, ফর ওয়ান্ট অফ ফুড। ওয়ান্ট বলতে বোঝায় অভাব, ল্যাক বলতে কি বোঝায়? অভাব। শর্টেজ বলতে কি বোঝায়? অভাব। যে কোনো একটা তুমি আনসার লেখো। ভাই আপনি এগুলো কিভাবে পারতেছেন? আমরা তো পারতেছি না, তোমরা পারবে। ওই যে বলছি, তোমরা গল্পটা ভালো মতো বুঝে ফেললে তোমাদের মাথায় তো অলরেডি একটা ছোট্টখাটো সামারি তৈরি হয়ে যাবে যে আচ্ছা এই ঘটনা এটা এটা ঘটছিল। একটা সিনেমা দেখার পর কি তুমি মেইন, বা একটা নাটক বা একটা কিছু দেখার পর কি তুমি মেইন জিনিসগুলো মনে রাখতে পারো না? গল্পটাকে এভাবে চিন্তা করো, তোমরা সবকিছু মনে রাখতে পারবে। আমার মতেই তোমরা পারবে। তাহলে আনসার হবে কি? ফর ল্যাক অফ ফুড। দ্য cause her to live on dash no dream and happiness. আচ্ছা, লোভী যমুনা caused her to live, তাকে বাস করতে বাধ্য করতেছে ড্যাশ ড্রিম এন্ড হ্যাপিনেস। তারপর কোনো ড্রিম আছে? তারপর কোনো ড্রিম আছে এখন আর? সাথে কি কোনো ড্রিম আছে এখন আর? নাই। তাহলে এখানে আনসারটা হচ্ছে, তাহলে হচ্ছে কি উইথ, উইথ আমার কিটা অফ হয়ে গেছে, সরি, উইথ ওই পেছনে হচ্ছে হবে। করো। তো গ্রিডি যমুনা কজড হার, তাকে বাধ্য করছে টু লিভ অন উইথ নো ড্রিম, মানে কোনো স্বপ্ন বা কোনো আশা ছাড়া এখন বাধ্য করতেছে। উইথ যে কাজটা করতেছে হ্যাভিং ও সেম কাজটা করতেছে। তাহলে এটা কিন্তু তোমরা একটা নতুন জিনিস জানলা যে তুমি উইথ যেখানে ব্যবহার করতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি হ্যাভিং ও ব্যবহার করতে পারো, যে কোনো ড্রিম নাই, এটাকে তোমরা সংক্ষেপে কিভাবে লিখতেছো? হ্যাভিং। ঠিক আছে, এরা যদি পেরে যায় তাহলে আমরা আরেকটু কিছু প্র্যাকটিস করে ওইটা থেকে আসছে। এইটা হচ্ছে এইটা সেম ভিন্ন ভাবে হচ্ছে সামারি লিখছে। আচ্ছা যদি বলছিলাম না সামারি, বিশ্বাস না হলে দেখো, এবার তোমরা একটু পুরোটা পড়ো, তো পড়লে দেখো তোমাদের কাছে গল্পটা যেটা বললো ওইটার একটা ছোট্ট স্ন্যাপশট এসে পড়বে মাথার মধ্যে। একটু পড়ো। কি তাই না? ওকে, শেষটা শেষ করে ফেলি। মেহেরজাস অ্যাবোর্ড, অ্যাবোর্ড মানে হচ্ছে কি বাসা, ইজ নাও অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, শি হ্যাজ টু বিয়ার আ লট অফ ড্যাশ ফর রিভার এরোশন। বলতো তার অনেক বেশি কি পোহাইতে হচ্ছে? এই যে বিয়ার মানে হচ্ছে পোহানো বা বহন করা, তার অনেক বেশি কি বহন করা লাগছে রিভারেশনের জন্য? অনেক বেশি যন্ত্রণা, অনেক বেশি কি যন্ত্রণা। তার লট অফ কি লিখতে পারি আমি? টার্মোয়েল, যেটা আমরা হচ্ছে প্যাসেজ থেকে শিখছি ওয়ার্ডটা। দেখো ওই যে আমরা যে লিস্টটা করছি ভোকাবুলারির, ওইটা যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা 3 নাম্বারটা পারবো না, আমাদের ভোকাবুলারি জানাই লাগবে। আমি যে বারবার ভোকাবুলারি আজকে বাজনা বাজাইলাম, মানে ভোকাবুলারি না জানলে হচ্ছে তোমরা সহজে আর 3 এর সবগুলো আনসার করতে পারবা না। আচ্ছা এটা কিভাবে রাইট আনসার হইছে? সরি, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, মনে রাখবা প্রিপোজিশন সবসময় নাউনের আগে বসে। তাহলে প্রিপোজিশন সবসময় কার আগে? নাউনের আগে বসে। তাহলে আমার অবশ্যই আমার এই গ্যাপ একটা কি বসাইতে হবে? নাউন বসাইতে হবে। সরি, গ্যাপ একটা কি বসাইতে হবে? নাউন বসাইতে হবে। টার্মাল মানে যন্ত্রণা, এটা একটা নাউন। তোমরা যদি কেউ সাফারিং দাও বা সাফারিংস দাও ওইটা হবে। কেউ যদি দাও পেইন, অনেক ব্যথা পাইছে, কষ্ট পাইছে, এটাও আনসার হবে, আনসার হয়ে যাবে, সমস্যা নেই। শি এক্সপিরিয়েন্সেস, তার অভিজ্ঞতা লাভ হয়েছে দ্য ড্যাশ রিয়েলিটি অফ ইরোশন। দেখো এটার সাথে আগেরটা মিল না? আগেটা আমরা দেখছিলাম কি হার্শ এক্সপিরিয়েন্স, আর এবারেরটা আমরা কি লিখবো? হার্শ রিয়েলিটি। কারণ তিক্ত বাস্তবতা সে এক্সপিরিয়েন্স করছে, বা তার অভিজ্ঞতাটা কি ছিল? তিক্ত ছিল। সেম কথা, তিক্ত বাস্তবিকতা এক্সপিরিয়েন্স করা, ওইটার ফলে তো কি হয়ে যায়? তিক্ত এক্সপিরিয়েন্স। তাহলে আমাদের আনসারটা এখানে কি হবে? হার্শ বা ডিফিকাল্ট রিয়েলিটি। কিভাবে আনসার রাইট হচ্ছে? সে সাবজেক্ট, এক্সপিরিয়েন্সেস ভার্ব, দা রিয়েলিটি, রিয়েলিটি হচ্ছে নাউন, নাউনের উপরে বসে ভাইরা, নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ। ভাই আপনি তো প্রিপোজিশন লেখছেন, এই ক্ষেত্রে বুঝেছি যে প্রিপোজিশনের পরে নাউন বসে, নাউনের আগে কয়েকটা জিনিস বসে। এর মধ্যে প্রিপোজিশনও বসতে পারে, কারণ প্রিপোজিশন তো জানোই তোমরা পড়ছো অলরেডি। অ্যাডজেক্টিভে বসে, মানে অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন থাকবে ইনশাআল্লাহ, তো এটা মাথায় রাখতে হবে। কারণ যদি হার্শ মনে হয় যে না আমি অন্য একটা জিনিস ভাই ইউজ করবো, ডিফিকাল্ট রিয়েলিটি, ঠিক আছে, পেইনফুল রিয়েলিটি, এটাও আনসার হবে। ঠিক আছে, ওকে। হার কন্ডিশন ওয়াজ নট অ্যাজ ড্যাশ অ্যাজ ইট ইজ নাও। আচ্ছা এখন
এখন যে স্টার্ট করছে এটা কিন্তু খারাপ অবস্থা দিয়ে স্টার্ট করছে, বাট আগে যে তার অবস্থা খারাপ ছিল না, এটা আমরা গল্প থেকে পড়ছি না। তাহলে এখানে আমরা এই লাইনটাই বলতেছে যে হার কন্ডিশন, তার অবস্থা ওয়াজ নট, দেখো ওয়াজ মানে পাস্টের কথায় চলে গেছে, তো পাস্টে তোর অবস্থা ভালো ছিল, ওয়াজ নট অ্যাজ ড্যাশ অ্যাজ ইট ইজ নাও, মানে এখন অনেক খারাপ, মানে অনেক বাজে, অনেক মিজারেবল। মিজারেবল আমরা শুনছি না অনেক, আই মিন অনেক কষ্টের, এটা কি কি বলা হয়, মিজারেবল লাইফ। তাহলে এখানে আমরা এটাই লিখবো যে তার লাইফ কেন আমাদের আনসারগুলো হচ্ছে, দেখো তার অবস্থা আগে এত বেশি ড্যাশ ছিল না, এত বেশি এমন ছিল না, কেমন ছিল না ভাইয়া, কষ্টদায়ক ছিল না। কষ্টদায়ক ইংলিশ কি ভাইয়া, মিজারেবল। আর কি আছে স্যার বা ভাইয়া, পেইনফুল। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আমরা কিন্তু এইভাবে কাজ করব যে যখনই আমরা মনে হবে যে এটা আসলে কি অ্যাডজেক্টিভ হতে পারে, আমরা আনসার জিজ্ঞেস করব এটা কেমন ছিল, কেমন, কেমন দ্বারা কোয়েশ্চেন করলে সবসময় আনসার যেটা আসলে কি হবে, অ্যাডজেক্টিভ। পরটা চলে যাই, শি হ্যাড এভরিথিং, হাউস, প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা মনে রাখবা যে আমরা যে বাংলা ইউজ করি না যথা বা যেমন, ইংলিশ ওটা ব্যবহার হয় কিভাবে, ইনক্লুডিং দ্বারা। কি দ্বারা, ইনক্লুডিং লেখার মাধ্যমে, ইনক্লুডিং দ্বারা ওইটা বোঝায়। দেখো এটাকে একটা লিস্ট বলতেছে না যে সে কি কি আগে তার ছিল, এভরিথিং এর মধ্যে কি ছিল, এভরিথিং এর মধ্যে একটা হাউস ছিল, এভরিথিং এর মধ্যে একটা কি ছিল, প্রপার্টি ছিল, এভরিথিং এর মধ্যে কি ফ্যামিলি মেম্বার্স ছিল, সবকিছু সে হারায় ফেলছে। না দেই তাহলে কি এভরিথিং এর মধ্যে এগুলো যে অন্তর্ভুক্ত, এটা কি বুঝাবে, বুঝাবে, বুঝাবে না। ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত করে, তাহলে আনসারটা কিন্তু ইনক্লুডিংই হচ্ছে এখানে। লাস্ট একটা আমাদের the erosion of the Yamuna snatched মানে কেড়ে নিছে everything from her, তার থেকে, and made her dash এবং তাকে কি বানায় ফেলছে আলটিমেটলি, সবকিছু কেড়ে নিলে তোমরা বলতে পারো যে made her poor, বা বলতে পারো যে made her, যেটা সবচেয়ে বেশি জুৎসই আনসার হবে সেটা হচ্ছে কি তার এখন আর কি মাথা ঠাই নেওয়ার কিছু আছে। মানুষ কখন বস্তিতে থাকে স্টার্ট করে, যখন তার সব জায়গা হোম লেস হয়ে যায় নাকি, তাহলে আনসারটা কি হবে, তাকে আলটিমেটলি এটা আনসার। তোমরা যদি বলো ভাইয়া না আমি হোমলেস দেব না, আমি আরেকটা অ্যাডজেক্টিভ দিব, কেন বুঝলাম অ্যাডজেক্টিভ হবে মেক সামওয়ান সামথিং, কাউকে কোনো কিছু মানে কাউকে কেমন মনে হচ্ছে বোঝানো হচ্ছে, ওই জিনিসটা আমরা লিখতেছি, তাহলে এটা অ্যাডজেক্টিভের মাধ্যমে বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট বলতে পারো যে আমাদের শেষ, আমাদের পড়া শেষ, বাট তোমাদের জন্য একটা বোনাস টিপ, সেটা হচ্ছে আমরা একটা নতুন জিনিস শিখবো যে হোম কি আর হাউস কি। হোম ক্যান বি এনিথিং যেখানে হচ্ছে আমাদের স্বাচ্ছন্দ্য ফিল হয়, আমরা নিরাপদ ফিল করি, ওইটা হচ্ছে আমাদের হোম, হোম সুইট হোম। হাউস হচ্ছে বোঝায় যে একটা ম্যাটেরিয়ালিস্টিক স্ট্রাকচার, যে একটা বিল্ডিং হইতে পারে, একটা হাট হইতে পারে, বা একটা ছোটখাটো বাসা হইতে পারে, ওটা হচ্ছে হাউস। তো নট এভরি হাউস ইজ আ হোম, মানে সব হাউসের মধ্যে আসলে ওই নিরাপত্তা, ভালো লাগার বিষয়টা ওটা কাজ করে না। বাট যখন তোমার কোনো এক জায়গায় করে, ওটা হইতে পারে তোমার খেলার মাঠ, হইতে পারে স্কুলের আঙিনা, হইতে পারে তোমার নানু বাসা, হইতে পারে তোমার দাদু বাসা, আবার নিজের বাসা, ওইটাই হচ্ছে হোম। সো আশা করি তোমরা খুব মজা করে এই দুঃখের গল্পটা জানতে পারছো, অনেক কিছু নতুন শিখতে পারছো, এবং এই যাত্রায় তোমরা খুবই বেশি ডিটারমাইন্ড থাকবে এবং আমাদের সাথেই থাকবে। সো এই বিশ্বাস সাথে নিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। হামজা হামি স্যার বা ভাইয়া, কেমন লাগলো আমাকে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবে। আই উইল ট্রাই টু রিপ্লাই টু এভরিওয়ান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।